ইভিনিং সবাইকে। আর সবাইকে অভিনন্দন আমার তরফ থেকে যে তোমরা দুটো হার্ডেল ক্রস করে গেছো অলরেডি, আর তোমাদের সামনে একটা হার্ডেল রয়েছে যেটা ক্রস করলেই তোমরা তোমাদের সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে। তো আজকে আমার সেশনটা বেসিক্যালি হচ্ছে যে আমার ইন্টারভিউটা কতক্ষণ চলেছিল এবং আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা কি ছিল সেটা। তার সাথে আমি আমার যখন ইন্টারভিউর সময়টা ডিউরেশনটাতে আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলাম সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তো বেসিক্যালি আমার আজকে সেশনটাকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। প্রথম সেশনে আমি ডিসকাস করব যে পার্সোনালিটি টেস্টটা কি অ্যাকচুয়ালি, এবং তার সাথে কিছু কুইন্টেসেনশিয়াল টপিকস যেগুলো আমাদের ইন্টারভিউতে থাকাটা খুব প্রয়োজন, মানে ইন্টারভিউর এটা এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই জিনিসগুলো। সেকেন্ড থাকবে হচ্ছে আমার স্ট্র্যাটেজি কি ছিল ইন্টারভিউ আগে যে সময়টুকু আমি পেয়েছিলাম সেটাতে আমি নিজে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি কি ছিল। আর থার্ড হচ্ছে যেখানে আমি শেয়ার করব যে আমার ইন্টারভিউতে আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল। যেহেতু এবারের ইন্টারভিউটা অনলাইন হয়েছিল, মানে অনলাইন ইন্টারভিউ, ইট ইজ you all know that it is a new normal situation, তো এখানে অনলাইন ইন্টারভিউটা একটা নতুন অভিজ্ঞতা। তো সেখানে আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের কাছে শেয়ার করব। আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্স ছিল, তো ইন্ডিয়ান ইকোনমি এখন একটা হট টপিক, কেননা আমাদের কোভিড সিচুয়েশনের পর থেকে যে ধরনের চেঞ্জেস গুলো এসেছে তাতে ইকোনমি একটা হট টপিক হয়ে গেছে। জিজ্ঞেস করতেই পারে যে কোনো ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড তো আছেই, তার সাথে ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা পার্ট। তো ইকোনমি থেকে এখন কোশ্চেন করতেই পারে, তো আমি কিছু কিছু টপিক হয়তো তোমাদের সঙ্গে বলে আলোচনা করে দেবো যে কি ধরনের জিনিস ইকোনমিক্স থেকে প্রশ্ন করতে পারে। তো এই তিনটে ফেজে আমার আজকে সেশনটা হবে। তো আমি প্রথমেই স্টার্ট করছি যে একটা, আমি যেহেতু তোমরা সকলেই দুটো হার্ডলস ক্রস করে ফেলেছো এবং তোমরা জানো যে ডাব্লিউবিসিএস এক্সামটা কতটা হার্ড হয়, কতটা ডেডিকেশন, কতটা হার্ড ওয়ার্ক, কতটা স্মার্ট ওয়ার্ক এবং পার্সিভারেন্স সব থেকে বড় কথা এটা লাগে। তো সেক্ষেত্রে আমি একটা শায়রি দিয়ে আমার সেশনটাকে স্টার্ট করতে চাই, যেটা আল্লামা ইকবাল একবার কখনো বলেছিলেন যে सितारों से आगे जहां और भी है, अभी इश्क के इम्तिहान और भी है, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे आगे आसमां और भी है। আশা করছি তোমরা সকলে হয়তো বুঝতে পেরেছো যে আমি কেন এই কথাটা বলছি। যে তোমরা যেহেতু দুটো হার্ডেল অলরেডি ক্রস করে ফেলেছো, এবার তোমাদের যে একটা হার্ডেল রয়েছে সেটার জন্য তোমাদেরকে জান লাগিয়ে দিতে হবে। ফুল ডেডিকেটেডলি তোমাদেরকে হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমি বলি যে পার্সোনালিটি, তো পার্সোনালিটি বেসিক্যালি কি এখানে। আমরা যখন বারবার এটাকে ইন্টারভিউ বলে থাকি, কিন্তু ইন্টারভিউ থেকেও আমাদের দেখবে লেখা আছে পার্সোনালিটি টেস্ট। তো পার্সোনালিটি বেসিক্যালি মানে কি, তোমাকে ইন্টারভিউতে গিয়ে কিন্তু তোমাকে কোনো পড়াশোনা সম্পর্কে প্রশ্ন বেশি করবে না, তার কারণ তোমার যে নলেজ টেস্ট সেটা অলরেডি হয়ে গেছে। তুমি তোমার প্রিলিমসে তোমার নলেজের পরিচয় দিয়ে দিয়েছো, তোমার মেইন এত এক্সস্টিভ একটা প্রসেস ছিল সেটাকে তুমি কভার করে ফেলেছো এবং সেটা পাস করে গেছো। তো এইবার তোমার যে টেস্টটা হবে এটা হচ্ছে পুরোপুরি তোমাকে নিয়ে, যে তুমি যদি একটা ক্যান্ডিডেট হও, তুমি যদি একটা উড বি অফিসার হতে চাও, তাহলে তোমার মধ্যে কি ধরনের কোয়ালিটিস গুলো তারা দেখতে চান, সেই কোয়ালিটিস গুলো যদি তোমার মধ্যে তারা খুঁজে পান তবেই তাহলে তোমরা সিলেক্টেড হবে। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে পার্সোনালিটি কি, পার্সোনালিটি হচ্ছে কিছু ট্রেটস আর কোয়ালিটিজ এর অ্যামালগামেশন, যেটা রিফ্লেক্ট করে যে হু হু আর ইউ। তাই তো, মানে এখানে প্রশ্নটা হচ্ছে হু অ্যাম আই, প্রথমে আমাকে এটাই বারবার জিজ্ঞেস করতে হবে যে আমি মানুষটা কি, আমি অ্যাজ এ পার্সন কি। তো সেক্ষেত্রে আমি যখন পার্সোনালিটি টেস্টটা ফেস করতে যাব সেক্ষেত্রে কিছু জিনিস সবসময় মাথায় রাখবে। একটা হচ্ছে অনেস্টি, সেকেন্ড হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল, আর হচ্ছে কি তোমার ডিসেন্সি, মানে তুমি যখন কথা বলছো তোমার অ্যাটিটিউড এমন কিছু হবে না যেটা খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বা খুব ডিফেন্সিভ হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে কোনো উত্তর তোমার অ্যান্টি গভর্নমেন্ট উত্তর তুমি দেবে না, তোমার প্রশ্নের উত্তরে কখনোই যেন এটা প্রকাশ না পায় যে তুমি অ্যান্টি গভর্নমেন্ট কথা বলছো, এটা কখনো করবে না।
3 নম্বর হচ্ছে তোমার আই কন্ট্যাক্টটা তোমার সব সময় কিন্তু একদম সোজাসুজি যে তোমাকে প্রশ্ন করছে তাকে সোজাসুজি তুমি অ্যাড্রেস করবে, এবং তার সাথে আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও এক ঝলক করে অ্যাড্রেস করতে হবে। এখন নিউ নর্মাল সিচুয়েশনে অনলাইন ইন্টারভিউ হওয়াতে একটা ব্লেজিং ইন ডিসগাইজ হয়ে গেছিল আমাদের জন্য। সেটা হচ্ছে যে আমাদের সবাইকে এক এক করে চোখ বোলাতে হয়নি সবার কাছে, আমরা জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়ে বসেছিলাম এবং আমাদের যেটা বলার ছিল আমরা সেটা বলেছি, যার ফলে সবাইকে একসাথে অ্যাড্রেস করা গেছে। এবার যদি তোমাদের ফিজিক্যাল ইন্টারভিউ হয়, 1-to-1 ইন্টারভিউ, মানে ওখানে যদি পিএসসি বিল্ডিং এ হয়, সেক্ষেত্রে একটা কনভেনশনাল প্রসেস আছে যে তোমাকে যিনি প্রশ্ন করছেন তাকে সোজা তোমাকে অ্যাড্রেস করতে হবে, এবং বাদিকে ডান দিকে যারা বসে থাকবে তাদেরকে এক ঝলক করে চোখ বোলাতে হবে। ঠিক আছে, এটা হলো তোমার আই কন্ট্যাক্ট। সেকেন্ড হচ্ছে যে এই ফেজটা, মানে আমি বলছি যে হয়তো যাদের 16 তারিখ থেকে শুরু হবে তাদের কাছে হয়তো মাঝখানে 9 দিন সময় আছে। আর যাদের পরে ডেট পড়বে, কেননা 386 জন ক্যান্ডিডেট মানে হতে হতে অনেকটা সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে ধরে রাখো 2-2.5 মাস তো লেগেই যাবে। তো সেক্ষেত্রে এই যে ডিউরেশনটা, এই ডিউরেশনটা হচ্ছে তোমার জীবনের গোল্ডেন মোমেন্ট। মানে এই মোমেন্টটা তুমি পরে আর কোনোদিনও খুঁজে পাবে না। মানে তুমি যখন চাকরিটা পেয়ে যাবে তখন যখন রিকল করবে না, তখন তোমার এই ফেজটাই বারবার মাথায় আসবে যে আমি এই সময় এই জিনিসটাকে এইভাবে করেছিলাম। তো আমি বলবো যে এই ফেজটাকে এনজয় করো, একদম এনজয় দ্য প্রসেস। মানে একদম কোনো লোড নেবে না, কোনো বার্ডেন নেবে না, একদম মনে করবে ফ্রি, একদম তুমি একটা ফ্রি বার্ড। মানে তোমার এটা হচ্ছে ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন এই ফেজটা, যেখানে তুমি নিজেকে জানতে শেখো, নিজেকে, নিজের কি উইকনেস, নিজের কি স্ট্রেংথ আছে সেগুলোকে নিজে অ্যানালাইজ করার চেষ্টা করো। এবং তুমি সেই জন্য আমি এক্ষেত্রে কি করতাম, আমি এক্ষেত্রে একটা সোয়াট অ্যানালিসিস বলে একটা সাইকোলজিক্যাল টার্ম আছে, যেটা হচ্ছে SWOT, সোয়াট অ্যানালিসিস, যেটা হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস। তো আমি সব সময় নিজেকে একটা সেলফ ইন্ট্রোস্পেকশনের মধ্যে রাখতাম যে আমার স্ট্রেংথ কি, আমার উইকনেসেস কি, আমার অপরচুনিটিস কি, এবং আমার কাছে থ্রেটস কি আছে। তো এক্ষেত্রে একজন অ্যাসপিরেন্টের কাছে সবসময় যখন তুমি উড বি অফিসার হতে যাচ্ছ, তোমাকে একটা অফিসার হিসেবেই জীবনযাপন এখন থেকেই করতে হবে। আমি যেটা একদম প্রিলিমের সময় থেকেই করতাম, যে আমার পলিসি ছিল ওয়ার্ক লাইক অ্যান অফিসার, টক লাইক অ্যান অফিসার, অ্যান্ড থিঙ্ক লাইক অ্যান অফিসার। মানে আমার ডেইলি লাইফটাকে আমি অফিসারদের মতন স্পেন্ড করতাম, মানে ডিসিপ্লিনড ওয়েতে। আমার একটা প্ল্যান থাকতো, আমি সকালে কখন উঠবো, কখন জগিং করতে যাব, কখন যোগা করব, কখন পড়তে বসবো, কখন খাবেন, পুরোটাই আমার কাছে একটা ডিসিপ্লিন ছিল। যেটা আমি মনে করি ভবিষ্যতে এই জিনিসটাকে আহ নতুন করে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে না। তুমি যদি এখন থেকে এই জিনিসটাকে বারবার নিজের মধ্যে ইনকর্পোরেট করে নাও, ইন ফিউচারে যখন তোমার ট্রেনিং হবে বা যখন তুমি পোস্টিং হবে, তখন যে নতুন লাইফটা তুমি পাচ্ছ সেই নতুন লাইফটাকে অ্যাডজাস্ট করতে হবে না, বা কিছু কম্প্রোমাইজ করতে হবে না, কেননা তুমি জানো যে এই লাইফটা আমি প্রথম থেকেই লিড করে এসেছি। তো আমার কাছে এটা নতুন নয়। তো এটা একটা ব্যাপার। তো আমি সবসময় মনে করি যে আমি একজন অফিসার, আমি অফিসারের মতন আমার জীবনটাকে লিড করব। সেকেন্ড হচ্ছে ড্রেস কোড আর তোমার চয়েস অফ ওয়ার্ড, মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে তোমার ইন্টারভিউ এর সময়। তো এই ড্রেস কোড আর বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি বিশেষ কিছু বলবো না, তার কারণ ভবিষ্যতে আরো অনেক সেশন তোমরা পাবে, এবং একাডেমিক অ্যাসোসিয়েশনের অনেক স্যার আছেন যারা তোমাদের এই বিষয়ে পার্সোনালিটি নিয়েও অনেক ধরনের ক্লাস নেবে, এবং প্রত্যেকের কথা তোমরা খুব ইম্পর্টেন্সের সঙ্গে শুনবে, কেননা আমি উপকৃত হয়েছি তাদের কথা শুনে। সুতরাং আমি বলবো আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন, তোমরাও প্লিজ দয়া করে ওটা শুনবে। এবং আমার আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমার যখন ইন্টারভিউ হয়েছিল, মানে ইন্টারভিউর আগে যে সময়টা আমি পেয়েছিলাম, 31শে মার্চ রেজাল্ট বেরিয়েছিল আর আমার ইন্টারভিউ ছিল 17ই মে। তো এই মাঝে মোটামুটি 2 সপ্তাহ মানে আমি পেয়েছি। তো এই 2 সপ্তাহতে আমি কি কি জিনিস করেছিলাম সেটা আমি ধীরে ধীরে আসছি। তো এবার ব্যাপার হচ্ছে যে ইন্টারভিউটাকে প্রেডিক্টেবল কিভাবে বানানো যায়। ইন্টারভিউ যেটা হবে, মানে পার্সোনালিটি টেস্ট যেটা হবে, সেই ইন্টারভিউটা কিন্তু ভীষণ প্রেডিক্টেবল। মানে আমার ক্ষেত্রে আমি বলছি আমার ইন্টারভিউ ভীষণ প্রেডিক্টেবল ছিল। আমি আমার ডায়েরিতে যে জিনিসগুলোকে সেকশন কম্পার্টমেন্টালাইজ করেছিলাম, নিজেকে তৈরি করেছিলাম। তো তার মধ্যে যেমন আমি তোমাদেরকে বলে রাখি যে কিভাবে পার্সোনালিটি টেস্টটাকে নিজের মতো করে সাজানো যায়। সেটা হচ্ছে যে সবসময় চেষ্টা করবে যে
কিপ দ্য বল ইন ইউর কোর্ট। তার মানে হচ্ছে যখনই কোনো কোশ্চেন তোমাকে করা হচ্ছে, মকের সময় সেটা প্র্যাকটিস হয়ে যাবে আশা করছি। তবে আমি বলবো যখনই তোমাকে কোনো প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তরটা তুমি আগে থেকে এমন ভাবে সাজিয়ে রাখবে যাতে নেক্সট যে সাপ্লিমেন্টারি কোশ্চেন গুলো তোমাকে ফেস করতে হবে সেটা যেন তোমার কোটেই থাকে। ঠিক আছে? এবার যদি যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বলি, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করো হোয়াট ইজ ইউর হবি, এবার যদি তুমি কোনো কিছু মানে হবি এমন একটা জিনিস চুজ করে গেলে যেটা হয়তো তোমার আগে হয়তো কোনো হবি ছিল না, হতেই পারে অনেক মানুষেরই হয়তো পড়াশোনার জন্য অনেক হবি নাই থাকতে পারে, তুমি হয়তো এই 2-3 দিনের জন্য একটা নতুন করে হবি বানিয়ে নিয়েছো। তো সেক্ষেত্রে আমি বলবো যে হবিটাকে এমন ভাবে চুজ করবে যাতে যখনই কোনো প্রশ্ন করবে তুমি এমন ভাবে উত্তর দেবে যাতে সেই নেক্সট প্রশ্নের উত্তরটা তোমার আগে থেকে রেডি করা হয়। তো এইভাবে কিভাবে কোশ্চেনের বানাতে হয় সেইটা তুমি বাড়িতে এখনই প্র্যাকটিস করলে সেটা কিন্তু তোমার খুব উপকার হবে, যেটা আমার খুব হয়েছিল। তো সেক্ষেত্রে আমি যেটা ফলো করতাম যে আমি সবসময় স্মার্ট কপিজ ব্যবহার করতাম। তো আমি তোমাদেরকে একটুখানি তোমাদের একটু একটা গ্লিমস দেখাচ্ছি। যেমন ধরো আমার কাছে আহ এরকম একটা স্মার্ট কপি আছে, ঠিক আছে, এরকম একটা স্মার্ট কপি ছিল, আর এটা একটা স্মার্ট কপি ছিল। তো এই স্মার্ট কপিটা আমি ব্যবহার করতাম মক যতগুলো আমি নিজে দিয়েছি এবং আমার যত পিয়ার, যত ফ্রেন্ডসরা ছিল, যারা ছিলেন, যাদের মক হয়েছিল, তাদের প্রত্যেকটা মক এবং প্রত্যেকটা সেশন, সেখান থেকে যত কোশ্চেন আমি পেয়েছি যেগুলো আমি স্কিপ করে গেছি, আমার মনে হচ্ছে আমার ইম্পর্টেন্ট নয় বাট ইম্পর্টেন্ট, সেগুলো আমি এটাতে নোট ডাউন করতাম। এবং এর আনসার গুলো কি হতে পারে সেটা আমি এইখানে নোট ডাউন করতাম। তো এইটা ছিল আমার মানে আমার কাছে বাইবেল আর কি, আমার ইন্টারভিউ এর বাইবেল। তো এইভাবে আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম। এবার আসি যে পার্সোনালিটি টেস্টের জন্য সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউজ পেপার পড়া। নিউজ পেপার কোনো স্কিপ করবে না, নিউজ পেপার হচ্ছে বাইবেল অফ দ্য পার্সোনালিটি, এনি কাইন্ড অফ পার্সোনালিটি টেস্ট নিউজ পেপার হচ্ছে বাইবেল। কেননা যত রকমের ইস্যুস, সোশ্যাল ইস্যুস, তুমি যদি সেটাকে অ্যানালিটিক্যালি আনসার গুলোকে তৈরি করে রাখতে পারো বা ভাবনা চিন্তা করতে পারো, সেই জিনিসগুলো থেকেই কিন্তু প্রশ্ন করা হয়, অ্যাবসার্ড কোনো কোয়েশ্চেন করা হয় না। তার কারণ হচ্ছে দেখো একটা জিনিস বলে রাখি, যে প্রিলিমসে আমাদের কাছে কিন্তু সিলেবাস রয়েছে, যে আমরা জানি কোন কোন টপিক আমাদের পড়তে হবে। মেনেও আমাদের কাছে সিলেবাস রয়েছে, আমাদের কি কি টপিক পড়তে হবে আমরা জানি। বাট পিটির কিন্তু কোনো সিলেবাস নেই, ওটা কিন্তু ওরা ওপেন এন্ডেড ছেড়ে দিয়েছে। তাহলে তার মানে তোমার কাছে কিন্তু আনকাউন্টেবল থিংস, মানে ইউ হ্যাভ আনকাউন্টেবল টপিকস আন্ডার দ্য সান। তো তোমার ক্যাপাবিলিটির বাইরে সেটা, যে তুমি সবকিছু করে ফেলবে, এটা কিন্তু তোমার ক্যাপাবিলিটির বাইরে। তো সেক্ষেত্রে তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, সেই স্মার্ট ওয়ার্ক গুলোকে, মক টেস্ট গুলোকে রেগুলার অ্যাটেন্ড করা, ম্যাক্স টু ম্যাক্স মক ইন্টারভিউকে অ্যাটেন্ড করো, নিজেরটাও অ্যাটেন্ড করো, এবং তোমার যে বন্ধুরা থাকবে তাদের মক গুলোকেও অ্যাটেন্ড করো, এবং প্রত্যেকের যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে কোথাও জট ডাউন করে রাখো, এবং রাত্রে শোয়ার আগে সেগুলোকে রেডি করে শুয়ে শুয়ে পড়ো। তাহলে কি তোমার একটা কি হলো, যে তুমি তোমার একটা কোয়েশ্চেনের ডাইভার্সিফিকেশন আসলো, যে তুমি নিজে যেটা প্রশ্ন নিজে যে প্রশ্নগুলো ফেস করেছো সেটা তো তোমার মধ্যে আবদ্ধ। আমি একটা এক্সপিরিয়েন্স বলি, 2017 সালে আমি যখন মক ইন্টারভিউ দিতে যাই তখন ফিজিক্যাল মক ইন্টারভিউ ছিল। তো আমি ওই যে আবার বললাম অনলাইন মক ইন্টারভিউ হওয়াতে বা অনলাইন ইন্টারভিউ হওয়াতে এটা একটা ব্লেজিং ইন ডিসগাইজ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যখন আমি 17-তে মক ইন্টারভিউ দিতে যাই তখন তো ফিজিক্যাল মক ইন্টারভিউ হয়, এবং সেখানে আমাকে কি প্রশ্ন করা হয়েছে এবং আমি কি উত্তর দিয়েছি এবং আমাকে যে ইনপুট গুলো দেওয়া হয়েছে আমি সেইগুলো নিয়ে বাড়িতে এসেছি। যার ফলে কি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা সীমাবদ্ধ একটা গণ্ডির মধ্যে নিজেকে বেঁধে ফেলেছিলাম। যার ফলে কি আমার যে ডাইভার্সিফিকেশনটা আসার কথা ছিল, যে আমি যে অন্য টপিক গুলো আমাকে দেখতে হবে, কোন কোন টপিক আরো দেখা যেতে পারে, সেটা আমি মনে হয় মানে ইনকমপ্লিট করে ফেলেছিলাম, আমার প্রিপারেশনটা ইনকমপ্লিট হয়ে গেছে। যার ফলে আমি 2017-এর ইন্টারভিউটা ক্র্যাক করতে পারিনি। তো সেক্ষেত্রে আমার এই বছরে সেটা আমাকে ভীষণ হেল্প করেছে, যেহেতু অনলাইন মক ইন্টারভিউ ছিল। তো অনলাইন মক ইন্টারভিউ হওয়ার ফলে আমি ওই যে বললাম একই প্রসেস, যেখানে আমি প্রচুর কোয়েশ্চেন পেয়েছি, যেই কোয়েশ্চেন গুলো মানে আমাকে আলাদা করে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি পড়তে হয়নি,
তার কারণ আমাদের মকের গ্রুপে এক একজন এক একটা ডিস্ট্রিক্ট থেকে ছিলেন, এবং তাদের ইন্টারভিউ যখন আমি শুনছি আমি জানতে পারছি যে হুগলিতে এরকম একটা জায়গা আছে যেখানে এই তীর্থস্থানগুলো রয়েছে, বাঁকুড়াতে এমন একজন শিল্প রয়েছে যেগুলোতে জিআই ট্যাগ রয়েছে, এবং সবকিছু যে আমি বই পড়ে সবকিছুর জন্য বই পড়লে তাহলে তো আমার ঘর ভর্তি বই হয়ে যাবে, এবং আমার কাছে অত রিসোর্সেস আমার কাছে আনা খুব কঠিন। তো সেক্ষেত্রে আমি যখন মক ইন্টারভিউ গুলো দেখেছি, যারা উত্তরগুলো দিয়েছেন সেই উত্তরগুলো যখন অথেন্টিসিটি আমি পেয়েছি, যে স্যারেরা তার ইনপুট ফিডব্যাক দিয়েছেন তাদের কাছ থেকে আমি নতুন জানতে পেরেছি। তো এইগুলো হচ্ছে পুরো একটা মক ইন্টারভিউর অ্যাডভান্টেজ, মানে তুমি কেন সব থেকে বেশি মক ইন্টারভিউ দেবে আর কেন তুমি নিজের ছাড়াও অন্যদের মক ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে। এইবার আসি যে ইন্টারভিউতে আরো কিছু জিনিস ইম্পর্টেন্ট, মানে যেটা কুইন্ট এসেনশিয়াল, মানে তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটাতে তোমার চয়েস শিটটা রয়েছে সেই শিটটাকে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে, এবং যে কটা সার্ভিস ওখানে রয়েছে সেই সার্ভিস গুলো সম্পর্কে তাদের ডেজিগনেশন, তাদের জব রোল, প্রমোশনাল অ্যাসপেক্ট, এই জিনিসগুলো সম্পর্কে একটু ভালো করে সম্যক জ্ঞান তোমাদেরকে নিয়ে রাখতে হবে। এটা হলো একটা জিনিস। নেক্সট হচ্ছে যে পঞ্চায়েতি রাজ, মানে আমাদের যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে আমাদের স্টেটের যে কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন ইউনিট রয়েছে, তাদের মধ্যে কতগুলো ডিস্ট্রিক্টের মধ্যে, সেই ডিস্ট্রিক্ট কোন ব্লক ইয়ের মধ্যে পড়ছে, ইউনিটের মধ্যে পড়ছে, কতগুলো ব্লক আছে, কতগুলো পঞ্চায়েতি রাজ সিস্টেম আছে। তো এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালোভাবে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তার সাথে আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ রেভলিউশন যেটা হয়েছিল এবং কোঅপারেটিভ রেভলিউশন যেটা হয়েছিল সেটা সম্পর্কে ভালো করে নোট বানিয়ে রাখতে হবে, কারণ না পঞ্চায়েতি রাজ নিয়ে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল। তো অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে ওনারা কোয়েশ্চেন করবেই করবে। আর হচ্ছে এটা তো গেল আমাদের ইন্টারভিউ এর টিপস। এইবার আমি আসি যে আমার স্ট্র্যাটেজি কি ছিল, মানে আমি কিভাবে ইন্টারভিউটাকে তৈরি করেছিলাম। তো আমি সবসময় নিজেকে ভাবি যে যত তুমি অর্গানাইজড হবে, যত তুমি সিস্টেম্যাটিক হবে, তত তোমার কাজ অনেক বেশি ইজি হয়ে যায়। তো যেরকম আমি তোমাদেরকে দুটো স্মার্ট কপিস দেখালাম। তো এই কপিস গুলোতে যখন আমি কোনো কিছুকে কম্পার্টমেন্টালাইজ করছি, কোনো একটা সেকশনে আমার ড্যাপ সম্পর্কে লিখছি, আমার স্টেট সম্পর্কে লিখছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট সম্পর্কে লিখছি। নেক্সট একটা সেকশন ছিল যেটাতে আমার সাবজেক্ট সম্পর্কে লিখছি, ইকোনমিক্স সম্পর্কে লিখছি, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে লিখছি। একটা সেকশন ছিল যেটাতে আমি শুধু পুলিশ সার্ভিস সম্পর্কে লিখেছি, তার কারণ কি আমার ফার্স্ট প্রেফারেন্স গ্রুপ বি ছিল। তো আমাকে পুলিশ সার্ভিসের জন্য আমাকে এক্সট্রা একটুখানি আর&ডি করতে হয়েছিল। তো সেক্ষেত্রে আমি ওই সেকশনটাকে আমার কপির মধ্যে আলাদা সেকশন বানিয়ে সেখানে কোথায় কটা পুলিশ ডিস্ট্রিক্ট আছে, গভর্নমেন্ট পুলিশ স্টেশন আছে, এই জিনিসগুলোকে আমি আলাদা করেছিলাম। আচ্ছা, এবার যেটা বলছি যে সোশ্যাল ইস্যুস গুলোকে সবসময় যখন তোমরা কপিতে নোট ডাউন করবে, সেই সোশ্যাল ইস্যুস গুলোকে সবসময় চেষ্টা করবে যে ডিবেটে যেরকম হয় যে কোনো সোশ্যাল ইস্যুস যদি থাকে যেটা সপক্ষে কি ধরনের স্টেটমেন্ট হতে পারে, বিপক্ষে কি ধরনের স্টেটমেন্ট হতে পারে। এবং সব থেকে বড় কথা যেটা তোমার কাছ থেকে জানতে চাইবে সেটা হচ্ছে যে রেমেডিয়াল মেজার্স মানে তুমি যদি ওই সিচুয়েশনে থাকো, তোমাকে হয়তো কোনো সার্কামস্ট্যান্স বা তোমাকে কোনো ইভেন্চুয়াল একটা ঘটনা তোমাকে দিয়ে দিল এবং তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি যখন ওই সময় উপস্থিত ছিলে তখন তোমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, তাহলে তুমি সেই সময় কি করবে। তো এই ধরনের জিনিসগুলো সবসময় একটু রেডি থাকবে, যে সবসময় নিজেকে একটু পজিটিভলি ভাবার চেষ্টা করবে। অলওয়েজ বি অপটিমিস্টিক অ্যান্ড অবজেক্টিভ রাদার দেন সাবজেক্টিভ, কেননা পার্সোনালিটি টেস্টটা সাবজেক্টিভ না, পুরোটাই অবজেক্টিভ, মানে তুমি কি ধরনের চিন্তা ভাবনা তোমার মধ্যে রয়েছে, তুমি জিনিসগুলোকে কিভাবে দেখছো, এটাই কিন্তু তারা অবজার্ভ করেন। আচ্ছা, এবার আমি আমার স্ট্র্যাটেজিতে যেটা বলেছি, স্মার্ট কপিসটা তো তোমাদের বলেই দিয়েছি। স্মার্ট কপিসে আমার দুটো কপি থাকতো, যেটা একটাতে শুধু কোয়েশ্চেন্স গুলো টুকে রাখতাম, আমার কোয়ারিজ গুলো, আর একটা কপি ছিল যেটাতে আমি 3টে কম্পার্টমেন্টে ভাগ করে, প্রথমটাতে আমি ড্যাফ মানে ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম, মানে যেটা আমি ফিল আপ করে আমি পিএসসি কে দিচ্ছি, মানে সেখানে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার নাম, আমি কোথা থেকে বিলং করি, আমার স্কুলের নাম কি, এছাড়াও আমার যদি আমার গ্রেড মার্কসে কিছু যদি অ্যাবসার্ডিটিস থাকে, মানে কোনো ইরেগুলারিটিস থাকে, যেমন
যদি কারোর উচ্চ মাধ্যমিকের থেকে গ্রাজুয়েশনের নাম্বার কম থাকে, বা মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের নাম্বারের একটা বিরাট একটা ফারাক রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু পরে আমাকে করেছিল। তো সেই জিনিসগুলোকে ড্যাফটাকে খুব ভালো করে করে যাবে, হবি নিজের ভালো করে প্রিপেয়ার করবে, এবং হবি সম্পর্কে জিজ্ঞেস করলে এমন কোনো উত্তর বলে দিও না যে একেবারে আউট অফ দ্য বক্স হয়ে গেল, যে তোমাকে নেক্সট প্রশ্ন এমন ভাবে করছে যে তুমি কিছু বলতে পারছো না। সেক্ষেত্রে একটা ট্রিক বলে রাখি, যেমন ধরো কেউ, অনেকে দেখেছি আমি, কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ইউর হবি, অনেকে ফট করে বলে দেন যে আমার হবি হচ্ছে রিডিং বুকস। তো রিডিং বুকস বলা কিন্তু ইটস ভেরি মানে ডেঞ্জারাস হয়ে যাবে। তার কারণ হচ্ছে রিডিং বুকস যখনই তুমি বলে দিচ্ছ, তুমি কিন্তু তোমার স্পেসটাকে একেবারে ওপেন এন্ডেড করে দিচ্ছ। মানে তোমার কোটে আর বল নেই, এবার ওনারা যেখান থেকে খুশি তোমাকে প্রশ্ন করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি বলো যে আমি থ্রিলার বুক পছন্দ করি, বা আমি রোমান্টিক নভেল পড়া পছন্দ করি, বা আমি কোনো ইন্সপিরেশনাল স্পিচের যে বুকগুলো থাকে তা, বা কোনো অটোবায়োগ্রাফি পড়া আমি পছন্দ করি, এটাকে প্রথমেই একেবারে স্পেশালাইজ করে দাও যে তুমি কি ধরনের বই পছন্দ করো পড়তে। তাহলে কি হবে, তুমি যদি বলো যে আমি অটোবায়োগ্রাফি পড়া আমি পড়তে ভালো লাগে আমার, তখন তুমি অটোবায়োগ্রাফির যে বইগুলো রয়েছে সেগুলো রিভিউ গুলো একটু দেখে নিলে, একটু প্রিপেয়ার করে নিলে, বা বিখ্যাত যে আমাদের মানুষগুলো রয়েছেন তাদের অটোবায়োগ্রাফি সম্পর্কে একটু দেখে নিলে। তো এই ধরনের জিনিসগুলোকে নিজেকে যদি তুমি সর্টেড করে রাখো, তোমার ইন্টারভিউটা কিন্তু তোমার মতো করেই হবে, ওনাদের মতো করে হবে না। ঠিক আছে। নেক্সট হচ্ছে যে যেটা স্যারও বললেন এবং আমি আবার বলছি, বারবার বলছি, যে মক ইন্টারভিউ আমি কোনোদিনও স্কিপ করিনি। আমার শুধু আমার ইন্টারভিউ এর আগের দিনটা আমি রিল্যাক্স করার জন্য আমি কোনো মক রাখিনি। বাকি যে কটা দিন ছিল আমি আমার সবকটা মক আমি অ্যাটেন্ড করেছি। আমার গ্রুপে যতজন ছিলেন সবার মক আমি নিজে অ্যাটেন্ড করেছি। ইভেন আমি অ্যাটেন্ড শুধু করা নয়, তার থেকে যত রকমের কোয়ারিজ ছিল, তারা যেগুলো ফেস করছিল, আমি সব নোট ডাউন করেছি, তার আনসার আমি বারবার বলেছি। এতে কি হয়, যে তোমার একটা কোয়েশ্চেনে ডাইভার্সিফিকেশন হবে, তোমার যে থিঙ্কিং লেভেলটা সেটাও ডাইভার্সিফাইড থিঙ্কিং লেভেল হবে, এবং তুমি একসাথে তোমার রিসোর্সটা কম থাকা সত্ত্বেও তুমি অনেক কিছু জেনে যাচ্ছ। এইটা একটা তোমার কাছে অ্যাডভান্টেজ হয়ে যাবে। আর কি, আমার ক্ষেত্রে যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট হয়েছে, যেটা আমি অনলাইন মক ইন্টারভিউ থেকে আমার অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে আমি ভীষণ ক্যামেরা শাই পার্সন ছিলাম। মানে আমি ক্যামেরা ফেস করতাম না, আমি কারোর সঙ্গে কোনোদিন ভিডিও কল করতাম না, মানে আমার এতটাই ক্যামেরা শাই আমি পার্সন ছিলাম। কিন্তু এই মক ইন্টারভিউতে, ইভেন প্রথম প্রথম শামীম সরকার স্যার আমাকে বকেও ছিলেন যে ইন্টারভিউ দিতে যাচ্ছ, মুখটা না দেখালে কি করে ইন্টারভিউ দেবে। তো সেক্ষেত্রে আমি তারপর থেকে যখন আস্তে আস্তে আমি জিনিসগুলোকে কাটিয়ে উঠি, এবং মক ইন্টারভিউ অনলাইন হওয়ার ফলে এটাও আমার কাছে একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে, যে আমার কমিউনিকেশন স্কিলটা আরো ভালো হয়েছে। আমি আরো আপগ্রেড করতে পেরেছি নিজেকে, কারণ অন্যদেরকে দেখে যে অন্যরা কিভাবে কথা বলছে, তাদেরকে একটু ইমিটেট করার চেষ্টা করা, যে হ্যাঁ ওই ছেলেটা এইভাবে এই উত্তরটা এইভাবে দিয়েছে, মানে এই উত্তরটা খুব ভালোভাবে দিয়েছে, আমাকেও তাহলে এইভাবে রেডি করতে হবে। আমি সঙ্গে সঙ্গে সেদিনই মক শেষ হওয়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই প্রশ্নটা নিজেকেই করতাম এবং নিজেকে উত্তর দিতাম, যে ও কিভাবে বলেছে আমি কিভাবে বলছি। তার মানে আমাকে আর কিভাবে এই অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল গুলো, মাল্টি ক্রোঞ্জ অ্যাপ্রোচ, মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ, এই জিনিসগুলোকে আনা, এগুলো তুমি অনলাইন মক, মানে মক থেকে তুমি পাবে। আচ্ছা, এইবার আসি হচ্ছে কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেলের ক্ষেত্রে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার 2017-তে প্রথমবার ইন্টারভিউ, মানে প্রথমবারেই আমি ইন্টারভিউ কল পাই, যার ফলে আমার মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করছিল। কেননা আমি ভাবছিলাম যে প্রথমবার পরীক্ষা দিলাম, মেন পরীক্ষা পাশ করে গেছি, তার মানে আমি একটা বিশাল কিছু করে ফেলেছি। কিন্তু তার ফলে কি হলো, যে আমি মকটাকে সিরিয়াসলি নিইনি, মক আমি তোমাদের আগেও বললাম, যার ফলে আলটিমেট রেজাল্ট এটাই হলো যে আমি ইন্টারভিউ পাশ করতে পারি। তো কনফিডেন্স লেভেলটা থাকবে, কনফিডেন্স লেভেল না থাকলে হবে না, কিন্তু ওভার কনফিডেন্স নয়, একেবারে ডিসেন্সি মেনটেন করবে, তোমার চোখে মুখে অনেস্টি থাকতে হবে, যে তুমি যে উত্তরটা দিচ্ছ কোনো ব্লাফ করবে না। আর বিট অ্যারাউন্ড দ্য বুশ একেবারেই নয়, তোমার চয়েস অফ ওয়ার্ড এমন হতে হবে যাতে তুমি কম কথা বলে অনেকটা বোঝাতে পারো। এই এক্সপ্লেনেশনের কায়দাটা, এটা তোমাকে শিখতে হবে, এটা তুমি তুমি মক যখন দেবে বুঝতে পেরে যাবে কিভাবে এটা করতে হয়। এবং স্যারেরা যখন ক্লাস নেবেন, এবং যখন আলাদা আলাদা আমাদের মতোই আরো অনেকে স্যার ম্যাডাম আছেন যারা সেশন নেবেন, তারাও এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করবে, তো সেই ক্ষেত্রে তোমরা একটা ধারণা পেয়ে যাবে। আচ্ছা,
নেক্সট হচ্ছে যে আমি ইকোনমিক্স এর জন্য আলাদা করে কি করেছিলাম, যেহেতু আমার ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ইকোনমিক্স এ হয়েছিল, আমার অপশনাল ইকোনমিক্স এ ছিল, সেই জন্য আমাকে ইকোনমিক্সটা আলাদা করে আমাকে খাটতে হয়েছে। তো সেক্ষেত্রে আমি মানে ভরসা করতাম বাজেট ইকোনমিক সার্ভে, সেটা আমাদের ইউনিয়ন বাজেট ইউনিয়ন ইকোনমিক সার্ভে, ওয়েস্ট বেঙ্গল বাজেট ওয়েস্ট বেঙ্গল ইকোনমিক সার্ভে। এছাড়া যে নিউজ পেপারের টপিক গুলো রয়েছে ইকোনমিক্স এর, যদি ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন হয়ে থাকে, বা আরবিআই তে কিছু রিফর্মস হয়েছে, ফার্ম লস বা ব্যাংক ফেলিওর থেকে শুরু করে পলিসি রেট, মানিটারি পলিসি, তারপরে এমপিসি মানে মানিটারি পলিসি কমিটি, এই ধরনের জিনিসগুলো, ফাইন্যান্স কমিশনের রিপোর্ট, এই জিনিসগুলো আমাকে একটু আলাদা করে তৈরি করতে হচ্ছে। তো এটা হলো আমার স্ট্র্যাটেজি। নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমার ইন্টারভিউ, ফাইনাল যেদিন ইন্টারভিউ হয়েছিল সেদিন আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল। তো এক্ষেত্রে আমার ইন্টারভিউটা মোটামুটি 8 ঘন্টার মতন হয়েছিল। 4জন প্যানেলিস্ট ছিলেন, তার ইনক্লুডিং চেয়ারম্যান স্যার। আর তার মধ্যে 3জন আমাকে প্রশ্ন করেছিলেন, এবং আরেকজন ছিলেন যিনি আমাকে প্রশ্ন করেননি, উনি শুধু অবজার্ভ করেছিলেন পুরো সেশনটা। তো চেয়ারম্যান স্যার প্রথম থেকে স্টার্ট করেছিলেন, এবং উনি প্রথম থেকে বাংলাতেই কথা বলেছেন আমার সাথে কোনো ইংলিশে কোনো কনভারসেশন হয়নি, কোনো প্যানেলিস্ট কোনো ইন্টারভিউয়ার আমার সঙ্গে ইংলিশে কনভারসেশন করেননি, পুরোটাই বাংলাতে হয়েছে। তো উনি প্রথমে আমার পার্সোনাল ডিটেলস সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আমার নাম, আমি কোথায় থাকি এবং আমার স্কুলিং কোথায় হচ্ছে সেগুলো জিজ্ঞেস করেছেন। এখানে একটা উনি রিভিউ করেছিলেন আমার সাথে, সেটা হচ্ছে যে আমি যেহেতু মধ্যমগ্রাম থেকে বিলং করি, তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন মধ্যমগ্রাম নয়, মাঝের গাঁও। তো আমাকে বলেছিলেন তুমি কি মাঝের গাঁওতে থাকো। তো সেক্ষেত্রে আমাকে এটার উত্তরটা এটাই দিতে হয়েছিল যে মাঝের গাঁও আমাদের মধ্যমগ্রামের পূর্ববর্তী নাম ছিল মাঝের গাঁও, তো সেই মাঝের গাঁও থেকে আমরা মধ্যমগ্রাম হয়েছি, তো সেই উত্তরটা আমাকে দিতে হয়েছিল। দেন তারপরে আমার যেহেতু উচ্চ মাধ্যমিকের পরে আমার গ্রাজুয়েশনের মার্কসটা অনেকটা কমে গেছিল, সেটা নিয়ে উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে হঠাৎ করে তোমার হায়ার সেকেন্ডারি মার্কসের থেকে গ্রাজুয়েশনের মার্কসটা এতটা ফল করলো কেন, এটা রিজনটা কি, সেটা আমাকে দিতে হয়েছে। নেক্সট তারপরে উনি আমাকে আমার ইউনিভার্সিটি সম্পর্কে জিজ্ঞেস করেছেন, যে আমি মানে কোথা থেকে মাস্টার্স করেছি। আমি যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি ইকোনমিক্সে, তো আমাদের ক্যাম্পাসটা হচ্ছে রবীন্দ্র ভারতীর পাশে। আর আমাদের ক্যাম্পাসটা মানে একটা অন্য নামে বিখ্যাত, সেটা হচ্ছে টাটাকল স্কুল অফ ইকোনমিক্স। তো এটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মানে আউট অফ স্টেট, ইভেন আউট অফ কান্ট্রি, আমাদের এই ডিপার্টমেন্টটা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ডিপার্টমেন্টটা এইভাবে এই নামেই বিশেষভাবে পরিচিত। তো সেটা আমাকে উনি আবারও একটা রিভিউ করে জিজ্ঞেস করেছিলেন যে তো তুমি কাটাকল স্কুল অফ ইকোনমিক্স এর অ্যালুমনাস, তাই তো। তো হ্যাঁ, তখন আমাকে এইভাবে উত্তরটা দিতে হয়েছিল যে আমাদের ক্যাম্পাসটা বেসিক্যালি এটা, এবং আমাদের ক্যাম্পাসটা আমাদের যেহেতু কাটাকল নামে জায়গাটাতে রয়েছে, এবং সেই জন্য ইউনিভার্সিটি এই ডিপার্টমেন্টটা এখানে মানে আমাদের আউট অফ স্টেট এবং আউট অফ কান্ট্রিতেও আমরা কাটাকল স্কুল অফ ইকোনমিক্স এর স্টুডেন্ট নামেই পরিচিত। তো এটা একটা ছিল। নেক্সট আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আমার বেসিক্যালি পুরো ইন্টারভিউ এর 3টে সেশন হয়েছিল, তিনটে ভাগ ছিল। একটা পার্সোনাল ডিটেলস এর উপরে, সেকেন্ড ছিল হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর উপরে উনি মোটামুটি 10 থেকে 15 মিনিট আমাকে প্রশ্ন করেছিলেন, মানে প্রচুর সাপ্লিমেন্টারি কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন। নেক্সট যিনি ছিলেন উনি আমাকে পুরো পুলিশ সার্ভিস সম্পর্কে প্রশ্ন করেছিলেন, এবং উনিও মোটামুটি 10 থেকে 12-13 মিনিট তো করেছিলেন, এবং লাস্টে যিনি ছিলেন উনি খুব একটা প্রশ্ন করেননি, উনি 3টে প্রশ্ন করেছিলেন। তো আমি আসি এবার যে আমার পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে কি জিজ্ঞেস করা হয়েছিল। সেটা হচ্ছে যে আমি যেহেতু একটা ফেলোশিপ জয়েন করেছিলাম, এবং আমার এক্সপিরিয়েন্স ছিল গ্রাউন্ড লেভেলে কাজ করার। তো আমি রিমোট এরিয়াজে, রাজস্থানের রিমোট ভিলেজেসে কাজ করেছিলাম, এছাড়াও আরো অনেক রকমের প্রজেক্টে আমি কাজ করেছি, রাজস্থান, হিমাচল, গুজরাট, বম্বে। তো এই সমস্ত জায়গায় আমি কাজ করেছি, যার ফলে আমার কাজের ধরনটা কি ছিল, আমার জব রোল কি ছিল, সেখানে আমি কি ধরনের কাজ করতাম, এই জিনিসগুলো ডিটেলস উনি আমাকে জিজ্ঞেস করেছেন। এবং যেহেতু আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি, সেজন্য
উনি সোশ্যাল ইস্যুস নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন, যে আমি যখন ওখানে কাজ করতে গেছিলাম তখন আমার ওখানে কি ধরনের অবস্টাকেল ফেস করতে হয়েছিল, আমি যে কাজটা করতাম সেই কাজে কি ধরনের অসুবিধা আমি ফেস করেছিলাম, আমি কি অবজার্ভ করছিলাম। এবং যখন আমি তাকে ওনাকে যখন রিপ্লাই করলাম, তখন সাপ্লিমেন্টারি কোশ্চেন আমাকে একের পর এক করতে হয়েছে। বলেছিলেন যে তুমি কি ধরনের কাজ করেছো, কি ধরনের ওখানে তোমাকে তোমাকে কি আর কি ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে, আর যে প্রবলেম গুলো তুমি ফেস করেছো সেটাকে তুমি কিভাবে কিওর করেছো, মানে তোমার রেমিডিয়াল মেজার্স গুলো কি ছিল, সেগুলো আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো এখানে আবার একটা জিনিস আমাকে টেস্ট করছিলেন, সেটা হচ্ছে যে আমি যেহেতু স্কুলে কাজ করেছি, তো যেহেতু রাজস্থানের প্রত্যন্ত ভিলেজে স্কুলে কাজ করেছি আমি, তো সেখানে আমার সব থেকে বেশি ইস্যুটা ছিল হচ্ছে জলের ইস্যু, যার ফলে ড্রপ আউট রেটটা খুব বেশি ছিল। এবং আমি দেখেছি মেয়েদের ড্রপ আউট রেটটা অনেক বেশি, তার কারণ হচ্ছে স্যানিটেশনের একটা ইস্যু থাকে। জল না থাকলে ওখানে ড্রাই ল্যাট্রিনের একটা সমস্যা আছে, যার ফলে মেয়েদের একটা ইস্যু হয়ে যায়। আর পিউবার্টিতে পৌঁছে গেলে মেয়েদের একটা আলাদা করে ইস্যু হয়, স্যানিটেশনের প্রবলেম হয়, যার ফলে ড্রপ আউট রেট অনেক বেশি থাকে। এছাড়াও তারা বাড়িতে অনেক সময় কি হয় যে সিবলিংস থাকে, তো বাবা মা খেতে চাষ করতে চলে যায়, আর ছোট যে ভাই বোন গুলো তাদের দেখাশোনার দায়িত্ব এই যারা বড় মেয়ে থাকে ঘরে তাদের উপরই দায়িত্বটা থাকে, যার ফলে তারা অনেক সময় ভাই বোনকে দেখাশোনা করার জন্য বাড়িতে থেকে যায় আর স্কুলে আসে না, ড্রপ আউট করে দেয়। তো সেক্ষেত্রে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি সেক্ষেত্রে কি করেছিলে, তো যখন আমি রেমিডিয়াল মেজার্স গুলো বললাম, লাস্টে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা তুমি যে রেমেডিয়াল মেজার্স গুলো তুমি নিয়েছিলে, তোমার আউটকাম কি ছিল, তোমার রেজাল্ট কি ছিল, তুমি কি পেয়েছিলে, কত তোমার ড্রপ আউট রেট ফুলফিল করতে পেরেছিলে, রিটেন করতে পেরেছিলে, রিটেনশন রেটটা মেয়েদের। তখন আমি তখন ওনাকে একটাই উত্তর দিয়েছিলাম যে ডেভেলপমেন্ট সেক্টরে আউটকাম বা রেজাল্ট পাওয়াটা একদিন বা এক মাসের ব্যাপার নয়, এটা ভীষণ একটা সাবজেক্টিভ ম্যাটার। এটাতে আমরা যখন কাজ করা শুরু করি তার রেপারকেশন, তার এফেক্টটা, তার আউটকামটা মোটামুটি 10 থেকে 15 বছর পরে গিয়ে আমরা দেখতে পাই। তবে হ্যাঁ স্যার, আমি একটা কথা বলতে পারি যে আমার সময় যদি আমি দুটো মেয়েকেও স্কুলে রিটেন করাতে পারি, সেইটা আমার কাছে 100% সাকসেস। তো এই উত্তরটা শুনে উনি খুব খুশি হয়েছিলেন। উনি তখন আমাকে বলেছিলেন যে হ্যাঁ আমার মানে সব তাদের এক্সপ্রেশন খুব অ্যাপ্রেজাল, মানে অ্যাপ্রিসিয়েশন করার মতো ফেস ছিল। নেক্সট হচ্ছে আমাকে আরেকটা ধাঁধা করেছিলেন, সেটা হচ্ছে যে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার বাবার বিজনেস। তো আমি যখন বলেছিলাম যে মোবাইল এবং রিচার্জের বিজনেস, তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তাহলে তো তোমার খুব সুবিধা, যে তুমি তো তাহলে 2 দিন পর পর মোবাইল চেঞ্জ করতে পারো, তোমার তো কোনো ব্যাপারই না, প্রচুর মোবাইল ব্যবহার করছো। তো সেক্ষেত্রে আমি উত্তর দিয়েছিলাম যে স্যার আমি বর্তমানে যে মোবাইলটি ব্যবহার করছি এটি আমার 12 বছরের পুরোনো মোবাইল, এবং আমি নিজে টাকা দিয়ে মোবাইলটি কিনেছি। এবং আমি জেনারেলি এমন একটি ব্যক্তি যে আমি মনে করি যে একটা জিনিসের প্রপার ইউটিলাইজেশন না হওয়া পর্যন্ত জিনিসটিকে ডিসকার্ড করা উচিত নয়। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু তোমার পার্সোনালিটি ট্রেটস গুলো কিন্তু ওনারা মানে চেক করেন, যে তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি উত্তর দিচ্ছ, তোমার এটা থেকে কিন্তু রিফ্লেক্ট করে যে তুমি তোমার পার্সোনাল অ্যাজ এ পার্সন তুমি কি। তো এরা মানে এই ইন্টারভিউতে আমি এই ধরনের রিডলস গুলোকে আমি ফেস করেছিলাম। আচ্ছা, এইবারে আমি এটা হয়ে গেল, চেয়ারম্যান স্যার কোশ্চেন করেছিলেন। তারপরে যেটা হয়েছিল পুরোটাই পুলিশ সার্ভিসের উপর কোশ্চেন হয়েছিল। পুলিশ সার্ভিসে যেরকম হয়েছিল যে কোন দুটো ডিপার্টমেন্ট জিজ্ঞেস করেছিলেন যে ডিপার্টমেন্টকে কারা হেড করে, তার মধ্যে একটা ছিল যে আমাদের স্বামী বিবেকানন্দ পুলিশ একাডেমিকে কে হেড করছেন, মানে কোন পদ হেড করেন ডিআইজি লেভেলে। আর জিজ্ঞেস করেছিলেন যে আমাদের কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোথায়। নেক্সট জিজ্ঞেস করেছিলেন যে হর্স মাউন্টিং যেটা আমাদের পুলিশ ট্রেনিং এ রয়েছে, সেটা এখন তার অবজেক্টিভিটিটা কি, তার ইম্পর্টেন্সটা কি, কেন এখনো হর্স মাউন্টিংটাকে পুলিশ ট্রেনিং এ রাখা হয়েছে। নেক্সট জিজ্ঞেস করেছিলেন হচ্ছে আমাকে যে আমি কেন, আমার ফার্স্ট প্রেফারেন্স ডিএসপি, আমি কেন ডিএসপি হতে চাই, আমি যখন ডিএসপি হিসেবে জয়েন করব তখন আমাকে কি জব রোল, মানে আমাকে কি ধরনের জব রোলটা প্লে করতে হবে। আর নেক্সট হচ্ছে আমাকে এটা জিজ্ঞেস করা হয়েছিল যে উম আরেকটা পুলিশ সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন যে
যে এখন ইস্যু কি, মানে পুলিশদের ইস্যুটা কি, মানে মহিলাদের, আমি যেহেতু যখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেন ফার্স্ট প্রেফারেন্সে ডিএসপি রেখেছো, সেজন্য যখন আমি খুব মহিলা ইস্যু মানে ওয়েমেন ইস্যু গুলোকে খুব বেশি হাইলাইট করেছিলাম, তো সেই সময় উনি আমাকে কিছু জিনিস জিজ্ঞেস করেছিলেন যে কি ধরনের ইস্যু এখন রয়েছে বর্তমানে। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো উনি করলেন, করার পরে যখন থার্ড প্যানেলিস্ট ছিলেন, ইন্টারভিউয়ার যিনি ছিলেন, উনি আমাকে তিনটে প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে অচেনা লালবাজার বইটির অথর কে। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে এটাই হচ্ছে ইন্টারভিউ, এটাই পার্সোনালিটি টেস্ট। অনেকে অনেক কথা বলেন যে ইন্টারভিউ এর সময় তুমি যদি উত্তর না পারো তাহলে একেবারে ব্লাইন্ড ফোল্ডেডলি না করে দেবে। আমি বলবো একটা কথা, আমার সঙ্গে যেটা হয়েছে, যে যদি তোমার কাছে তুমি এমন প্রশ্ন ফেস করছো যেটার হাফ আনসার তুমি জানো, আমি বলবো সেই জায়গায় দাঁড়িয়ে সেই উত্তরটাকে কিন্তু একেবারে না বলে ছেড়ে আসবে না, একটু পারমিশন চেয়ে নেবে গেস করার। আমাকে উনি পারমিশন দিয়েছিলেন, আমি গেস করেছিলাম এবং আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছিলেন উনি। তো দুটো গেস ওয়ার্ক আমি করেছিলাম। একটা হচ্ছে যখন উনি জিজ্ঞেস করেছিলেন যে অচেনা লালবাজার বইটি কার লেখা, আমি গোয়েন্দা পিট লালবাজার বইটি পড়েছিলাম, আমাদের আইপিএস অফিসার স্যার সুপ্রতিম সরকার। তো আমি তখন ওনাকে একটা কথা বলেছিলাম যে স্যার অচেনা লালবাজার বইটি সম্পর্কে আমি এখনো অব্দি জেনে উঠতে পারিনি, তবে আমি গোয়েন্দা পিট লালবাজার বইটি পড়েছি যার অথর ইনি, নামটা বলেছি। তখন উনি খুব খুশি হয়েছিলেন এবং উনি বলেছিলেন যে তুমি যার কথা বললে উনি কিন্তু এই বইটি লিখেছেন। তো উনি খুব খুশি হয়েছিলেন যে আমি যে বইটা পড়েছি ওনার একটা অ্যাটলিস্ট বই পড়েছি। তারপরে আরেকটা যেটা প্রশ্ন আমাকে করেছিলেন যে হেডনিক অ্যাডাপ্টেশনটা কি। হেডনিক অ্যাডাপ্টেশনটা এই লকডাউনের সময় একটা নতুন টার্ম, একটা নতুন জার্গন ছিল, ইকোনমিক্স এর জার্গন ছিল। তো কোনোভাবে আমি ওটা জানতাম না। তো কিন্তু আমি হেডনিক ওয়ার্ডের মিনিংটা আমি জানতাম, যে হেডনিজম, যেহেতু ওটা আমি এথিক্স একটা টার্ম আছে, মানে ফিলোসফিতেও একটা টার্ম রয়েছে হেডনিজম মানে কি। তো স্যারকে আমি এটাই পারমিশন নিয়ে জিজ্ঞেস করেছিলাম যে স্যার হেডনিজম মানে এই অর্থটা আমি জানি, তার মানে এটা। তখন উনি আমাকে আবার অ্যাপ্রিসিয়েট করেছিলেন, তখন বলেছেন হ্যাঁ তুমি ঠিকই যাচ্ছ, আরেকটু ভাবো, আরেকটু ভেবে বলো। তখন যখন আমি আলটিমেটলি ওটা বলতে পারলাম, তখন উনি আমাকে একটু হেল্প করে ওই উত্তরটাকে কমপ্লিট করে দিয়েছেন। উনি কিন্তু একেবারেই আমাকে মুখের উপর বলে দেননি যে না 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 কোনো গেস করতে হবে না, কোনো দরকার নেই, তুমি এটাই ঠিক আছে। কিন্তু না, উনি কিন্তু হেল্প করেছিলেন, উনি আমাকে হেল্প গেস করার সময় আমি যে আনসারটা কমপ্লিট করার জন্য চেষ্টা করছি সেটার জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তো এটা গেল আমার পুরো একটা ইন্টারভিউ এর আমার ফাইনাল ইন্টারভিউ কি ছিল সেটার ব্যাপারে। আচ্ছা, এবার আমার যেটা লাস্ট সেকশন যেটা আমি করেছি সেটা হচ্ছে ইকোনমিক্স এর উপর, যে ইন্ডিয়ান ইকোনমিক্স এর প্রবাবল কোশ্চেন্স এবার তোমাদের গ্রুপ সি এর জন্য কি হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে গ্রুপ সি তে কিছু কিছু সার্ভিস আছে, যেমন এসিটিউ একটা সার্ভিস আছে। তো যে সেক্ষেত্রে তোমার ট্যাক্স, যদি তুমি এসিটিউটাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখো, তো সেক্ষেত্রে তোমাকে ওই ট্যাক্স স্ট্রাকচার গুলো একটু জেনে রাখতে হবে। আমাদের এখন প্রেজেন্ট ট্যাক্সের স্ল্যাব গুলো কি সেটা একটুখানি জেনে রাখতে হবে। এছাড়া খুব ডেপথে গিয়ে কিছু হয়তো নাও জিজ্ঞেস করতে পারে, নিউজ পেপারে যা চলছে ইকোনমিক্স নিয়ে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করবে। যেমন এমপিসি মানে মানিটারি পলিসি কমিটি যেটা রয়েছে তাতে কটা মেম্বার থাকে, অথবা যে আরবিসি তে আরবিআই তে এখন যে পলিসি রেট গুলো আছে সেই রেট গুলো কি কি, সেভিংস এর রেট কত সেটা হয়তো জিজ্ঞেস করে নিতে পারে। অথবা কোনো যদি কারোর বাড়িতে কোনো কেউ যদি ফার্মার ফ্যামিলি থেকে বিলং করো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি করো, তখন তুমি যদি বলো, কেউ যদি এখানে যদি কেউ বলে থাকো যে আমি আমার বাবার সঙ্গে চাষবাসে হেল্প করে থাকি, যখনই তুমি এটা বলবে তখনই কিন্তু এগ্রিকালচার নিয়ে তোমাকে প্রশ্ন করবে। এবার এই এগ্রিকালচার নিয়ে প্রশ্ন করা মানে হচ্ছে এগ্রিকালচারের ডেটাগুলো মানে তোমাকে একটু রেডি রাখতে হবে। তার মধ্যে সব থেকে প্রথম হচ্ছে ফার্ম লস, মানে ফার্ম লজে কি ধরনের চেঞ্জেস আনা হয়েছে এবং কি ধরনের জিনিসপত্র ইনকর্পোরেট করা হয়েছে। এছাড়াও এমএসপি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, কটা মানে কটা সিডিলস বা কটা অয়েল সিডের মধ্যে আমাদের টোটাল কটা প্রোডাক্টে এমএসপি দেওয়া হয়ে থাকে। এছাড়াও ইকোনমিক্স এর কোশ্চেনের মধ্যে প্রাইভেটাইজেশন একটা ইস্যু আছে, আজ অয়েল প্রাইস হাইক যেটা চলছে এখন সেটা নিয়ে একটা ইস্যু চলছে। আর হতে পারে তোমার কোঅপারেটিভ
কোঅপারেটিভ যেহেতু সার্ভিস একটা আছে গ্রুপের মধ্যে, তো কোঅপারেটিভ সার্ভিস যদি থাকে তাহলে কোঅপারেটিভের স্ট্রাকচারটা কি, ওয়েস্ট বেঙ্গলে কোঅপারেটিভের রিভলিউশনটা কবে হয়েছিল, এবং এর সাথে সাথে কোঅপারেটিভের ইস্যুটা কি, এখন কেন কোঅপারেটিভ ফেল করছে এবং আরবিআই কন্ট্রোলে আনা হয়েছে, এই জিনিসগুলো। আর হচ্ছে ইকোনমিক্স এর মানে একদম টার্মস এন্ড জার্গনস গুলো, যেরকম হোয়াট ইজ রেপো রেট, হোয়াট ইজ রিভার্স রেপো রেট, আর আমাদের আর হচ্ছে যে আমাদের গ্রোথ রেট এখন কত চলছে। এছাড়াও আমাদের আনএমপ্লয়মেন্ট এখন একটা ইস্যু, তো আনএমপ্লয়মেন্ট নিয়েও হয়তো কিছু প্রশ্ন করতে পারে। আর এক্ষেত্রে আরেকটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে কোভিড এর ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে কিভাবে পড়েছে, এবং সেই ইকোনমিকে রিভাইভ করার জন্য ইউনিয়ন গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট দুজনের মানে দুটো পক্ষ থেকে যে কি ধরনের স্টেপস নেওয়া হয়েছে, কি ধরনের রেমিডিয়াল মেজার্স নেওয়া হয়েছে, সেই জিনিসগুলো যেরকম ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, আত্মনির্ভর ভারত প্যাকেজ, এছাড়াও আমাদের স্টেট গভর্নমেন্টের যে পলিসি গুলো রয়েছে, সেখানে কৃষক বন্ধু নতুন ইনকর্পোরেট করা হচ্ছে, তারপরে কর্মভূমি, কর্মসাথী, এছাড়া আরো যে ধরনের আলাদা যে স্কিম গুলো রয়েছে ইকোনমিক্স রিলেটেড, সেটা তো রয়েছেই। আরেকটা শেষে আমি যেটা বলবো যে আমাদের খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্কিম গুলো জিজ্ঞেস করলেও করে দিতে পারে, যেমন রূপশ্রী হয়ে গেল, কন্যাশ্রীতে যেমন একটু নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, মানে নতুন চেঞ্জেস হয়েছে, কিছু টাকা পয়সা বাড়ানো হয়েছে, বা কিছু রেস্ট্রিকশন ছিল সেটাকে লুসিড করা হয়েছে। এছাড়া কৃষক বন্ধুতে দু ধরনের স্কিমের মধ্যে দু ধরনের জিনিস ইনকর্পোরেশন করা হয়েছে, দু ধরনের পে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের সবুজ সাথী, উৎকর্ষ বাংলা, এই যে জিনিসগুলো আমাদের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে, ইউনেস্কো থেকে অ্যাওয়ার্ড গুলো পেয়েছে, তো সেই জায়গাগুলো কিন্তু খুব প্রমিনেন্টলি রেডি করে রাখতে হবে, কেননা এইগুলো যেহেতু আমাদের স্টেটের ব্যাপার, তো স্টেটের ব্যাপারগুলোকে একদমই নেগলেক্ট করবে না। যেখানে আমাদের একটা প্রেস্টিজিয়াস ইস্যু, যে আমরা প্রেস্টিজের সঙ্গে কোনো অ্যাওয়ার্ড পেয়েছি, কেউ আমাদেরকে সম্মান করেছে, সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে একটা জায়গায় নোট ডাউন করে রাখবে এবং তৈরি করে নেবে। সেক্ষেত্রে আহ আমাদের তোমরা যখন মক দেবে বা যখন ক্লাস হবে, তখন তোমাদের হ্যান্ড আউট বা মেটেরিয়াল স্যাররা হয়তো প্রোভাইড করবেন, অথবা এখন অ্যাভেলেবেল তোমরা যে কোনো গভর্নমেন্টের সাইটে গিয়ে জিনিসগুলোকে খুঁজে পাবে। এগিয়ে বাংলা বলে সাইট আছে, সেখান থেকে তোমরা খুঁজে পাবে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের আরো অনেকগুলো সাইট রয়েছে, সেখান থেকে আলাদা আলাদা করে তোমরা খুঁজে পাবে। তো এটা ছিল একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক, মোটামুটি একটা ধাঁচা বলতে পারো। আহ আমি আবারও বলছি যে আমি আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা পুরোপুরি আমার জিনিসটা শেয়ার করেছি, আমার আইডিয়াটা শেয়ার করেছি। এইবারে আমি বলবো যে আমার আইডিয়াটা কিন্তু তোমার আইডিয়া নাও হতে পারে, কেননা আমি অ্যাজ আ পার্সন ইজ নট ইকুয়াল টু ইউ অ্যাজ আ পার্সন। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার এই জিনিসগুলো সুবিধা হচ্ছে, আমি এই জিনিসগুলো করলে আমার কাজে লাগবে, সেই জিনিসগুলো আমি সেইভাবে সাজিয়েছি। আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিলাম, যাতে তোমাদের কাজটা একটু ইজি হয়ে যায়, কেননা সময় খুব কম আছে। তোমরা কিভাবে জিনিসগুলোকে করলে অনেক তাড়াতাড়ি জিনিসগুলো কমপ্লিট করে নিতে পারবে, এই হেল্পটা তোমাদের করার জন্য আমি আজকে সেশনটা নিয়েছি। আশা করছি অনেকটাই সাহায্য পাবে তোমরা, অনেকটাই সাহায্য হবে। তো এটা ছিল আমার আজকে পুরো সেশনটা। আর যদি এবার কারোর কোনো প্রশ্ন, কিছু কোয়ারিজ থাকে, সেটা তোমরা জিজ্ঞেস করতে পারো। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম, শুনতে বলছি পাচ্ছি। ম্যাম আপনার কারেন্ট অ্যাফেয়ার্স এর স্ট্র্যাটেজিটা যদি একটু শেয়ার করেন। মানে কমার্স আচ্ছা পড়ে গেছিলেন, লাস্ট কমার্স, বা এই যে কনসেপচুয়াল, হ্যাঁ কনসেপচুয়াল মানে কোনো মানে কন্ট্রোভার্সিয়াল টপিকে, মানে মানে ডেসক্রিপটিভ ভাবে কিভাবে রিপ্লাই দিয়েছিলেন, সেগুলো যদি একটু বলেন। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমি বলবো, দেখো তুমি তো পুরো প্রসেসের মধ্যে ছিলে, প্রিলিমস থেকে মেন থেকে ইন্টারভিউ, তো তুমি জানো যে গত এক বছরের মধ্যে কি কি টপিক, ইম্পর্টেন্ট টপিক রয়েছে। সেই টপিক গুলোকে আশা করছি তোমরা আগে থেকে মানে প্রিপেয়ার করেছো। যদি নাও করে থাকো, তুমি একটা তুমি যখন মক ইন্টারভিউ দেবে, তখনও অনেক যে সেশন গুলো পাবে, তখন তোমরা জানতে পারবে যে কি ধরনের টপিক গুলো রয়েছে। যেমন ধরো নিউ এডুকেশন পলিসি যেটা রয়েছে, এটা দিয়ে তুমি একটা তৈরি করে রাখতে পারো। এছাড়া আর কি হতে পারে, এখন যেরকম ডিজিটাল কারেন্সির ওপর, ডিজিটাল পেমেন্টের ওপর অনেক কিছু আছে। এই যে পেগাসাসের ব্যাপারটা যেটা রয়েছে, সেই পেগাসাস সম্পর্কে হয়তো জিজ্ঞেস করলেও করে নিতে পারে, কারণ এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্স। তো
আশা ওরা বেশি পেছনে যাবে না, বেশি পেছনে যায় না, হয়তো এই বছরের জিনিসগুলোকে ভালো করে কভার করবে একদম 2021 জানুয়ারি থেকে এখন অব্দি যে কটা নিউজ রয়েছে। আর বিশেষ করে মানে যখন তুমি হলে যাবে বা তোমার যখন ইন্টারভিউ শুরু হবে সেই দিনটার থেকে গত 1 মাসের যতগুলো নিউজ রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু খুব ভালো করে করবে। আর সেদিনের নিউজ পেপারটা কিন্তু খুব ভালো করে পড়বে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যখনই কোনো রিপ্লাই করবে চেষ্টা করবে যে রিপ্লাইটা করার সময় তুমি যেন কখনোই সরকারের বিরুদ্ধে কথা বলছো এরকম যেন তোমার কথা থেকে একেবারে যেন প্রস্ফুটিত না হয় এই কথা এই জিনিসগুলো। সেটা কিন্তু খুব ব্যাড ইম্প্যাক্ট পড়বে তোমার উপর। আহ সবসময় চেষ্টা করবে যে একটা যখন ইস্যু কভার করছো তার প্রোসটা কি, মানে তার ভালো দিকগুলো কি, মেরিটস গুলো কি আছে, খারাপ দিক মানে ডিমেরিটস গুলো কি রয়েছে, ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি রয়েছে। আর যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো যদি থেকেও থাকে সেগুলোর জন্য রেমিডিয়াল মেজার্স কি আছে। সেই রেমিডিয়াল মেজার্স মানে তোমার ওপিনিয়ন, তোমার সাজেশন, তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি বলতে পারবে যে মানে তোমার সাজেশন কি যে এই ব্যাপারটাতে আমি থাকলে এই জিনিসটা এইভাবে করতাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ। ম্যাম আমার একটা কোশ্চেন আছে যে আনইজি কোশ্চেন গুলো কি করে হ্যান্ডেল করবো, যেরকম কোন একটা আনইজি কোশ্চেন করলেন বা ওনারা প্রেসারে ফেলার জন্য একটু রেগে গেলেন, এইসব টাইপের সিচুয়েশন কি করে হ্যান্ডেল করতে পারে? আনইজি কোয়েশ্চেন বলতে দেখো আমি আমার একটা সিচুয়েশন বলি, আমার এই বছরের একটা এক্সপিরিয়েন্স যেটা হয়েছিল যে আমাকে যখন জিজ্ঞেস করেছিলেন যে ডিএসপি তুমি ফার্স্ট প্রেফারেন্স দিতে চাইছো কেন, যখন আমি আমার আনসারটা পুরোটা বললাম তখন যে যিনি আমাকে প্রশ্ন করেছিলেন উনি আমাকে বলছেন তুমি তো বেশ ভালোই বাড়ি থেকে রেডি করে এনে উত্তরগুলো বেশ পটাপট দিচ্ছ, বেশ তৈরি করেছো তো। মানে এগুলো কি সব তৈরি করা উত্তর নাকি? তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কখনোই কিন্তু আর্গুমেন্টেটিভ হবে না। আর্গুমেন্ট করতে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি একটা মাইল্ড স্মাইল দিয়ে তুমি যদি তোমার মনে হয় যে স্যার আমি এই জিনিসটা এইভাবে করেছি, আমার মনে হয়েছে যে আমার এটা করলে খুব উপকার হবে সেই জন্য আমি এই জিনিসটাকে এইভাবে করেছিলাম, খুব মাইন্ড একটা ডিসেন্সি মেনটেন করে হালকা একটা স্মাইল দিয়ে তুমি কোশ্চেন গুলো হ্যান্ডেল করতে পারো। আমি বলবো যে একদম আর্গুমেন্ট করতে যাবে না, আর মানে একদম অ্যাগ্রেসিভ জিনিসগুলোকে একদম যেন তোমার মধ্যে থেকে না দেখা যায়। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে আমাদের তো গ্রুপ সির জন্য কি মানে আমাদের কি অপশনাল থেকে কোয়েশ্চেন আসতে পারে? অপশনাল থেকে হয়তো কোশ্চেন করবে না, করলে তোমার ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন করবে, তোমার ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্ট ছিল তুমি যেটাতে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছো সেটার উপরে কোশ্চেন করবে এবং করবে। আর ম্যাম বলছি আমি যখন এই পরীক্ষাটা দিয়েছিলাম তখন আমি কোনো সার্ভিস করতাম না, মানে রিসেন্টলি আমি একটা সার্ভিসে জয়েন করেছি। তো আমাকে কি মানে কোনো কি ফর্ম জমা দিতে হবে যে আমি এরকম কোনো জব মানে জবে এখন ইন সার্ভিস আছি, আমি সেটা ব্যাপারে কিছু বলতে হবে ওনাদেরকে, না ওনারা জিজ্ঞাসা করলে তবেই আমি বলবো? আমার মনে হয় এটা বেটার যে তুমি ওটাতে সাইলেন্ট থাকো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে অ্যাট প্রেজেন্ট তুমি কি করছো তখন তুমি বলো, তুমি আগে থেকে বলো না। ওকে ম্যাম, ঠিক আছে। কেননা দেখো আগে থেকে যদি তুমি বলো, হ্যাঁ তুমি বলতেই পারো, কেননা আগে থেকে যদি তুমি বলো তাহলে তোমাকে তোমার ওই সার্ভিসটা সম্পর্কে রেডি থাকতে হবে, ঠিক আছে, তোমাকে ওনারা কোশ্চেন করবেই তোমার সার্ভিস নিয়ে। তো সেক্ষেত্রে তুমি ওটাকে রেডি, তোমাকে এমনি রেডি করতে হবে, যদি তারা তোমাকে জিজ্ঞেস করে যে তুমি এখন কোনো সার্ভিসে আছো কিনা তোমাকে সেটা তখন তো বলতেই হবে, মিথ্যে কথা তো বলতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন করবে। ইটস বেটার কি প্রথমে করো না, যখন ওনারা জিজ্ঞেস করবে তখন বলো যে হ্যাঁ আমি একটা সার্ভিসে আছি। ওকে ম্যাম, ঠিক আছে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। এরকম ম্যাডাম কি কোশ্চেন মানে ফেস করতে পারি আমরা? হ্যালো। হ্যাঁ ম্যাম, বলছি আমরা কি হ্যাঁ এরকম কোনো, শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলো। হ্যাঁ, আমরা এরকম কি কোনো কোশ্চেন ফেস করতে পারি? হ্যাঁ, এরকম কি কোনো কোশ্চেন ফেস করতে পারি যে মানে গ্রুপ এ বি তে পেলে আমরা কি গ্রুপ সি ছেড়ে দেবো, বা আমরা এখন গ্রুপ সি তে জয়েন করছি সেক্ষেত্রে গ্রুপ এ বি পেলে কি করবো? তো তখন আমাদের কি অ্যান্সার দেওয়া যেতে পারে, মানে অ্যান্সার দেওয়া উচিত?
হ্যাঁ, এটা তো অবশ্যই জিজ্ঞেস করতেই পারে, কেননা ওনারা জানেন যে গ্রুপ সি তে যারা পাচ্ছে তারা আবার পরীক্ষা দেবে, আবার অফ করবে এ বি এর জন্য। তো সেক্ষেত্রে তোমাকে ভালো করে আনসার বলতে হবে, সেই প্রশ্নটাকে এভাবেই হ্যান্ডেল করতে হবে যে তোমার জব প্রোফাইলটা তুমি কি চাও, তোমার ড্রিম জবটা কি, তুমি কিভাবে কোন জিনিসটাতে কোন জায়গা দিয়ে কাজ করতে চাও। এবং এছাড়াও তোমাকে এটা বলতে হবে জবের প্রমোশনটা কোথায় ভালো আছে, কোন জায়গায় গেলে তুমি ভালো প্রমোশন পাবে। এগুলো কোনো মানে এগুলো সত্যি, এগুলো ফ্যাক্ট। যেটা ফ্যাক্ট সেটাই বলবে। এখানে কোনো বাড়িয়ে চাড়িয়ে বলার বা বানিয়ে বলার কিছু নেই। যেটা সবাই মানুষ জীবনে উন্নতি করতে চায়, ইমপ্রুভ করতে চায়। তো তাহলে সেক্ষেত্রে আমি কেন নই? তো এই জিনিসটাকে খুব ভালোভাবে ডিসেন্সি মেনটেন করে বলবে যে হ্যাঁ, আমি একটু জব প্রোফাইলটাকে, ওখানে জব প্রোফাইলটা ভালো রয়েছে এবং আমি আরো মানুষের কাছে গিয়ে কাজ করতে চাই এবং গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করতে চাই, এবং এক্সিকিউটিভে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমাকে সবসময় একটু প্রলুব্ধ করে, এই ধরনের জিনিসগুলো বলে ওটাকে হ্যান্ডেল করতে পারে। ওকে ওকে। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যালো ম্যাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি যে ইন্টারভিউ কোনো কোনো সময় এরকম হয় যে দুজন প্যানেলিস্ট একসাথে একসাথে কোশ্চেন করছেন এবং একজন উত্তর দিতে একজন এত ডিটেলে যান যে আগের কোশ্চেনটা প্রায় ভুলে যায় আর কি। সেই হুম। সময়টা হ্যান্ডেল করা একটু টাফ হয়ে পড়ে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে একটু পারমিশন, তুমি যদি পারো একটু নিয়ে নেবে। যখন তুমি ধরো চেয়ারম্যান স্যার তোমাকে প্রশ্ন করেছেন, তুমি ধরো ওনার প্রশ্নটার উত্তর দিচ্ছ, সঙ্গে সঙ্গে আরেকজন তোমাকে প্রশ্ন করে বসেন, তখন তুমি স্যারের অনুমতি নেবে যে স্যার আমি কি ওনার প্রশ্নটার উত্তর দেবো। আহ বলে যদি উনি বলেন যে হ্যাঁ দাও, তখন তুমি দিয়ে দেবে। আর না হলে ওনাকে বলতে পারো যে স্যার আমি কি প্রশ্নের উত্তরটা কমপ্লিট করে আপনার প্রশ্নের উত্তরটা দিই। এরকম ভাবে দুটো অপশন আছে তোমার কাছে, এই দুটোই তুমি করতে পারো। যেমন আমাকে আগের বার কোশ্চেন করেছে মানে 2018-তে যে খুব মানে চেয়ারম্যান খুব হাসি খুশি থাকেন এবং খুব মাঝে মাঝে ফাউল কোশ্চেন করেন আর কি। ওই হুম হুম বললেন যে জয়েন্ট ভিডিও ব্যাক বইতে হবে, এই হুম। ধরনের কোশ্চেন মাঝে মাঝে করেন আর কি উনি। মানে কোনো সিরিয়াস কোশ্চেনের মাঝে উনি মাঝে একটা কোশ্চেন করলেন, এইগুলো হুম। কিভাবে ফেস করতে হবে? এইগুলোই হচ্ছে তোমার পার্সোনালিটি ট্রেটস, মানে তুমি কিভাবে তখন ওই সময় কতটা কাম অ্যান্ড কোয়াইটলি মুখে তখনও হাসি মেনটেন করে কিভাবে ওই জায়গাটাকে মেনটেন করে রাখতে পারছো, এবং তোমার নার্ভটা কতটা শক্ত রয়েছে সেটা ওরা সেই সময় ওটা হচ্ছে টেস্ট আর কি। ওটা এমন কোনো সিরিয়াস কিছু নয়, মানে তোমাকে উত্তেজিত হয়তো করার চেষ্টা করতে পারে, বা তোমাকে হয়তো কিছু এমন কিছু বলে দিল যে যে তোমার ইমোশনে হার্ট করতে পারে। তো সেক্ষেত্রে তোমার সবসময় মাথাতে একটাই জিনিস রাখবে যে চাকরিটা আমাকে পেতেই হবে। তো চাকরিটা পেতে গেলে আমাকে এই মুহূর্তটাতে আমাকে একটু কম্প্রোমাইজ আমার সাথে করতে হবে। আমার অনেক ভালো লাগা খারাপ লাগার জিনিসপত্র রয়েছে, তো সেইগুলো আমাকে পার্সোনাল লেভেল গুলো এখানে এনে আমার কোনো লাভ নেই। আগে চাকরিটা পেয়ে দিই, তারপরে আমি দেখছি। কিন্তু ওই সময়টা একটু কম্প্রোমাইজ করে নেবে, আমার এটা আমি বলবো এটা ফ্যাক্ট আর কি। না মাইন্ড করার বিষয়টা না, মাইন্ড তো করি না, কিন্তু ব্যাপারটা যে ওই যে বললো ভিডিও ব্যাক বইতে হবে, ওটা রিপ্লাইটা কি দেবো আমি? ভিডিওর তোমাকে ভিডিওর ব্যাক বই বেড়াতে হবে, ডাক এই বয়ে কোশ্চেন বেড়াতে হবে, ব্যাক ব্যাক ব্যাগ ভিডিও যে বয়ে বেড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। রিপ্লাইটা কি দেবো? এই ধরনের কোশ্চেন উনি করেন হ্যাঁ, তো আর কি। এক্ষেত্রে তো দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদেরকেও এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন ধরো এক্সিকিউটিভ হলো, বা ধরো আমাদের যে পুলিশ সার্ভিস, সেক্ষেত্রেও বলা হয়ে থাকে যে আমাদেরকে তো অনেক সময় এরকমও হতে পারে যে আমাদের সিনিয়রদের মানে যেটা অনুচিত জিনিস উনি বলছেন সেই জিনিসটাকে আমাদেরকে করতে হচ্ছে। তো তোমার ব্যাপারটা হচ্ছে যে সবসময় এটা মনে রাখবে যে তুমি যখন যাবে, তোমার সিভিল সার্ভিসের রুলস অ্যান্ড কন্ডাক্ট রয়েছে, সেইগুলোকে ফলো করে তুমি যদি নিজের জায়গায় ঠিক থাকো, তো সেটা ঠিক আছে। কিন্তু আলটিমেটলি আমাদের রোলটা কি, আমাদের মানে আমাদের গোলটা হচ্ছে যে পাবলিক সার্ভিস দেওয়া, তাই তো, মানুষকে সার্ভিস দেওয়া। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তুমি তোমার কাজটা ঠিক করে করছো, হ্যাঁ হয়তো একদিন তোমাকে ওনার ব্যাগ বইতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে এটা ভুলে গেলে চলবে না যে তুমি ব্যাগ বইছো মানে আমাকে আমি কাজ করতে পারবো না। তার মানে কি হলো যে তুমি পাবলিক সার্ভিসটাকে তুমি ইম্পর্টেন্স দিলে না। তুমি যে মানুষের সেবার জন্য নিজেকে নিয়োজিত করতে যাচ্ছ, তার জন্য তুমি একটা জিনিস কম্প্রোমাইজ করতে পারছো না। সেটা হয়তো মানে ওই জিনিসটা ওনারা চেক করেন যে তুমি তোমার আলটিমেট গোলটা কি, তুমি কি চাও জীবনে, মানে কেনই সার্ভিসে আসতে চাইছো। ওকে থ্যাংক ইউ ম্যাম। হুম। হ্যালো ম্যাডাম, গুড হ্যাঁ ইভিনিং হ্যাঁ ম্যাডাম।
গুড ম্যাডাম ইভিনিং। আমার দুটো কোশ্চেন ছিল ম্যাডাম। এক নম্বর হচ্ছে ম্যাডাম, আমি তো এই 19-এর ইন্টারভিউটা কোয়ালিফাই করেছি। এবার প্রবলেমটা হচ্ছে ম্যাডাম, এখন আমার একসাথে তিনটে জিনিস পড়ে গেছে। যেমন হচ্ছে ইন্টারভিউ ম্যাডাম, 22 তারিখে প্রিলিমস, আবার 27 তারিখ থেকে মেন্স। ম্যাডাম এই তিনটে জিনিসকে কিভাবে হ্যান্ডেল করবো ম্যাডাম? মানে তোমার কি একটা দিনে, মানে তুমি বলতে চাইছো তোমার ইন্টারভিউ ডেট তো এখনো দেয়নি হ্যাঁ, ডেট তোমার? দেয়নি। হ্যাঁ, এবার তার মধ্যে তোমার 22 তারিখের প্রিলিমস আছে আর 27 27 তারিখের তারিখ মেন মেন্স আছে। মেন মেন রয়েছে। তো হ্যাঁ। সেক্ষেত্রে তোমাকে দেখো, ডেট ক্লাশ করলে সেটা আলাদা ব্যাপার। ডেট ক্লাশ করলে পিএসসি ডেট গুলোকে চেঞ্জ করে দেয়, ওটাকে একটা মেল করতে হয় ওনাদেরকে। মেল করলে তোমার ডেট ক্লাশ করলে সেটা তোমার আলাদা হয়ে যাবে, তোমার দিন ওরা অন্য ডেট ফিক্স করে দেবে, সেটা তো আলাদা ব্যাপার। এবার ডেটটাই হচ্ছে মেন ইস্যু। মানে তোমার যদি দুটো দিন একসাথে করে, তুমি তো একটাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, যেটা পিএসসি কোনোদিনও করতে দেয় না। একটা ক্যান্ডিডেটের ইয়ার লস কোনোদিনও ওরা চায় না করতে দিতে। তো সেক্ষেত্রে ওটা যদি ইস্যু হয়ে থাকে, তাহলে ওইটা ছাড়া তোমার জীবনে আর কোনো ইস্যু হতে পারে না। কেননা তোমার ইন্টারভিউ থাকুক যাই থাকুক, তোমার সবই প্রিপারেশন করা আছে। তোমার ইন্টারভিউ তুমি যখন দিচ্ছ, তোমার প্রিলিমস যখন দিতে যাচ্ছ, এই দুটো মানে কোইনসাইড কখনোই করবে না। কেন তুমি জানো যে তোমার প্রিলিমস এর প্রিপারেশন তোমার আগে থেকেই আছে। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? আর ইন্টারভিউটা একটা মানে একটা খুব ভালো একটা মোমেন্ট, এখানে তো তুমি নিজেকে নিজে প্রশ্ন করে নিজেকে তৈরি করছো। তো সেখানে আলাদা করে প্রেশার নেওয়ার তো কিছু নেই, এখানে প্রেশার নেওয়ার কি আছে? ওকে ম্যাডাম। আর আরেকটা কথা হলো ম্যাডাম, যখন আমরা অনলাইনে ইন্টারভিউ দেবো, তো তখন ব্যাকগ্রাউন্ডটা কিরকম কিছু থাকার এমনি কোনো ব্যাপার আছে না? মানে নর্মাল ব্যাকগ্রাউন্ড হলেই হবে, বা মানে চেষ্টা ব্যাকগ্রাউন্ডটা? করবে যা। ব্যাকগ্রাউন্ড মানে কি, তুমি যেরকম দেখো পিএসসি জানে যে প্রত্যন্ত গ্রাম এলাকা থেকেও বা ছেলেমেয়েরা অনলাইনে ইন্টারভিউ দেবে, তো সেইগুলোকে ওনারাও বুঝেন ব্যাপারগুলো। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এমন কিছু যেন ঘরের মধ্যে না থাকে যেটা খুব একটা মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। সেটা বাদ দিয়ে তুমি নিজের ঘরে বসে একটা কোণা বেছে নেবে, যেখানে তুমি পারলে একটা চাদর টাঙিয়ে নিলে বা একটা হোয়াইট কালারের একটা চাদর পেছনে টাঙিয়ে নিলে। তো সেক্ষেত্রে এই ধরনের সেট আপই ঠিক আছে। এই ঘরেই আমি ইন্টারভিউ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে ঘরটা, এটাতেই আমি ইন্টারভিউ দিয়েছি, এর বাইরে কিন্তু আমি দিইনি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম, বলছি যে আমাদের এই ধরুন যে জব প্রেফারেন্স গুলো থাকবে, ঠিক আছে, হুম, তো আমি সিরিয়াল অনুযায়ী দেবার পরে আমাকে তো নিশ্চয়ই মানে জবগুলোর মানে জব ডেসক্রিপশন গুলো কি খুব ডিটেলে ফলো করতে হবে, না মোটামুটি একটা হলেই হবে? মানে ব্যাপার হচ্ছে যে মানে সেটার তো পার্টিকুলার মানে নির্দিষ্ট করে সোর্স পাওয়া মুশকিল। ইউটিউবে কিছু ঘাটাঘাটি করছিলাম বা মোটামুটি যেটুকু জানি, মানে আমার মনে হয় সেইটুকু আমার জন্য মানে ততটা নয়। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা কিভাবে প্রিপেয়ার করব, মানে সেই সোর্সটা কোথা থেকে আমি পাবো? আচ্ছা, এই জব যেটা বললে, আমিও তোমাকে সেটা এর আগে আমি যখন বলছিলাম সেটাই বলছিলাম। সেটা হচ্ছে যে আম, এটার উপরে হ্যান্ড আউট শামীম স্যার দিয়ে দেবেন তোমাদেরকে। তোমরা যখন ক্লাস করবে তখন ওই জব ডেসক্রিপশন, প্রমোশনাল অ্যাসপেক্ট, এগুলো পে ব্যান্ড, এগুলো সম্পর্কে, মানে কোন জবে কোন ধরনের অসুবিধা আছে, কোন জবে তাড়াতাড়ি প্রমোশন পাওয়া যায়, গ্রুপ এতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, এই সব কিছুর ওপরে ক্লাস কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশন নেবে। এবং তোমাদেরকে কিন্তু হ্যান্ড আউটও প্রোভাইড করা হবে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আরেকটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে ধরুন আমি ধরুন সিট মানে মেনলি প্রিপেয়ার করছি বি এর জন্য। এবারে সেই ক্ষেত্রে মানে কোন ধরনের জব প্রেফারেন্স গুলো দিলে ধরুন নেক্সট লাইফটাও ঠিকঠাক থাকবে, তার সাথে সাথে পড়াশোনাটাও করা যাবে, মানে যে জব প্রেফারেন্স গুলো থাকবে সেক্ষেত্রে আপনার মতামত কি? হ্যাঁ, এটার জন্য আলাদা সেশন নিতে হবে, কারণ এটার জন্য আমি যদি সেশন নিতে বসি অনেক রাত হয়ে যাবে। এটার উপর তোমাদের আলাদা করে সেশন স্যার নেবেন। একাডেমিক অ্যাসোসিয়েশন শুধু মক টেস্ট নেয় না। মক টেস্টের সাথে সাথে আমাদের মতন যারা কৃতি ছাত্রছাত্রী রয়েছে, যারা ইন সার্ভিস অলরেডি রয়েছে, তাদেরও সেশন আছে। এবং তার সাথে সাথে স্যার নিজে তোমাদের ক্লাস নেবেন। স্যারের সঙ্গে আরো পুরো পুরো টিম রয়েছে, তারাও কিন্তু ক্লাস নেবেন এবং প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে কিন্তু পঞ্চায়েতি রাজ ডেভেলপমেন্ট উপরে আলাদা করে ক্লাস নেওয়া হয়েছিল আমাদের। এছাড়াও সার্ভিসের যে জব ডেসক্রিপশন, তুমি যেটার কথা বলছো, যে সমস্যাটার কথা তুমি বলছো, সেটার উপর কিন্তু শামীম সরকার স্যার পুরো ক্লাস নিয়েছিলেন এবং প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে আমাদেরকে বলেছিলেন যে কোথাও কোন জায়গাতে গেলে কোন চয়েস শিটটা কোন ভাবে কত নম্বরে দিলে, কোন প্রেফারেন্সটা আগে বললে কতটা সুবিধা হবে, সেগুলো সবই কিন্তু তোমরা ক্লাসে পেয়ে যাবে। ধন্যবাদ। ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম জাস্ট দুটো কোশ্চেন ছিল যে ম্যাম আমি এখন কারেন্টলি MA ইকোনমিক্স করছি, বাট আমার ব্যাকগ্রাউন্ড হলো ইঞ্জিনিয়ারিং। আমি তারপরে আমি ইকোনমিক্সটা আমার খুব পছন্দের জন্য আমি এখন মাস্টার্স করছি ওটাতে। তো ওটা কি মানে আমি বলবো যে আই এম পার্সুইং দ্যাট, কি বলা উচিত হবে ওটা? তুমি কি তোমার ড্যাফে ওটা দিয়েছো, মানে যখন তুমি অ্যাপ্লিকেশন না, আমি করেছিলে দিইনি। তখন? তখন তখন তো আমি করিনি, তখন আমার আমি অ্যাডমিশন নিইনি, বাট তারপরে আমি আচ্ছা, অ্যাডমিশন নিয়েছি। ওটা কি বলা ওকে। উচিত কোনোভাবে আমার? এবার তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে ইঞ্জিনিয়ারিং এর পরে তুমি কি করেছো। এবার সেটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি এই জিনিসটাকে সামনে আনবে কি আনবে না। এবার যদি তুমি আনো তাহলে তোমাকে কিন্তু সাপ্লিমেন্টারি কোশ্চেন আগে থেকে রেডি করে রাখতে হবে। ওরা কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে যে ইঞ্জিনিয়ারিং থেকে ইকোনমিক্স, এটা তো একটু একটু অ্যাবসার্ড হয়ে গেল, তখন তোমাকে কিন্তু এই আনসার গুলো তৈরি করে রাখতে হবে। আচ্ছা ম্যাম, আর সেকেন্ড কোশ্চেন ছিল যে আপনি হবির কথা বললেন যে কোনো ব্রড এরিয়া অতটা বলা উচিত হবে না, বাট ম্যাম হবি, স্টক মার্কেট অ্যাজ আ হবি, ওটা কি বলা যেতে পারে যে স্টক মার্কেট লার্নিং বা স্টক মার্কেট অ্যাজ আ হবি? এক্ষেত্রে দেখো, তুমি কতটা কমফোর্টেবল তুমি জানো। তোমার স্টক মার্কেট সম্পর্কে কতটা ন্যাক আছে, তুমি কতটা প্যাশনেট অ্যাবাউট দা নোয়িং অ্যাবাউট স্টক মার্কেট, সেটা কিন্তু তুমি ভালো জানো। আমি তো বলতে পারবো না তোমাকে। তো তোমার ওই জিনিসটাকে বেস করে তুমি কতটা কনফিডেন্ট রয়েছো সেটা বেস করে কিন্তু তোমাকে বলতে হবে। মানে বলতেই পারো, কেননা স্টক মার্কেট না বলাটা কোনো মানে এরকম কিছু নেই, কিন্তু স্টক মার্কেট তো খুব কমপ্লিকেটেড ব্যাপার। তো আমি তোমাকে কিন্তু ডিমোরালাইজ করছি না, অবশ্যই বলতে পারো, কিন্তু তোমাকে তোমার আনসার গুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। মানে মানে ওটা কি স্টক কোনো মার্কেট নেগেটিভ ইম্প্যাক্ট করবে স্টক মার্কেট? একদম নয়, একদম নয়, একদম নয়, একদম নয়। এই যে আমাদের সবসময় বলা হয় যে মেয়েরা সবসময় কুকিং কুকিং হবি বলে বেড়ায়, তাদের কিছু কি হয় তাতে, কিন্তু কুকিং এর মধ্যেও যে স্পেশালিটি রয়েছে। কেউ ধরো মনে করছে যে আমি হাইজিনিক, মানে মানে হাইজিন মেনটেন করে রান্না করা, কেউ মনে করছে যে আমি নিউট্রিশনিস্টদের ফলো করে যে রান্নাগুলো সুপার ফুড ব্যাপারগুলোকে পড়াশোনা করা, কেউ আবার কুইজিনের হিস্ট্রি সম্পর্কে, যেমন আমার বিশেষ ব্যক্তিগত যেটা প্যাশন ছিল যে আমি যে কোনো কুইজিনের হিস্ট্রি পড়তে খুব পছন্দ করি, এবং সেই রান্নাটা কোথা থেকে তৈরি হয়েছিল, এখন কোন পজিশনে আছে। এই জিনিসগুলোকে যদি তুমি আলাদা করে পয়েন্ট আউট করতে পারো না, তাহলে অ্যাকচুয়ালি কি তুমি ওখানে অ্যাজ এ সেলসম্যান যাচ্ছ, তোমাকে ওখানে গিয়ে নিজেকে সেল করতে হবে। তাহলে মার্কেটিংটা তোমাকেই করতে হবে, যে তুমি কি। তাহলে তুমি যদি বলো যে হ্যাঁ, শুধু বলেই ছেড়ে দাও যে হ্যাঁ আমি স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করতে পছন্দ করি বা স্টক মার্কেট আমার একটা খুব পছন্দের জায়গা, সেটা বলার পরে যদি তোমাকে একটা প্রশ্ন করলে তুমি সেটা হট করে বলতে পারলে না, সেটা কিন্তু খুব ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু স্টক মার্কেট সম্পর্কে, যেহেতু এখন স্টক মার্কেটে ভীষণ রকমের আপস এন্ড ডাউন হচ্ছে, মানে একটা যে সময় বুম পিরিয়ড থাকার পর, যে সময় এখন রিসেশনের সময় স্টক মার্কেটে বুম হচ্ছে, এবং এই রিজনটা কি, কেন হচ্ছে, এই জিনিসগুলো, রিটেল স্টক কাকে বলছে, আইপিও কাকে বলে, তারপর তোমাকে সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি মার্কেট, এইগুলো সম্পর্কে ধারণা রাখা, কেন তোমার এই সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে, কেন আমাদের রিসেশন থাকা সত্ত্বেও আমাদের স্টক মার্কেটে বুমটা হচ্ছে, এগুলো সব কিছুই কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর যদি স্টক মার্কেট বলেই থাকো, তাহলে স্টক মার্কেটের মার্কেট গুলো সম্পর্কে জেনে রাখবে, বিএসসি, নিফটি কি, তারপর তোমার ন্যাসড্যাক কি, এই ধরনের জিনিসগুলো তোমাকে রেডি করে রাখতে হবে। ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম, কুকিং সম্বন্ধে কি ধরনের কোশ্চেন হতে পারে? কুকিং সম্পর্কে দেখো, আমি ওই যে আবার বললাম যে কুকিং বলে ছেড়ে দেবে না। কুকিং, আমার হবি কুকিং, দিস উইল নট বি দ্য আনসার, ঠিক আছে? তোমার কুকিং এর মধ্যে কি পছন্দ সেটাকে একটুখানি হাইলাইট করবে, তাহলে কিভাবে ইন্টারেস্ট গ্রো করে। যে তুমি যদি বলো যে আমি নন ভেজিটেরিয়ান রান্নার মধ্যে কি কি জিনিস দিয়ে এক্সপেরিমেন্ট করলে নন ভেজিটেরিয়ান রান্নাটাকে আরো ভালোভাবে করা যায়, সেই জিনিসটা যদি তুমি একটুখানি ইলাবোরেট করতে পারো না, তাহলে কিন্তু তোমার আনসারটা খুব ভালো হবে, এবং ওরা কিন্তু বুঝতে পারবে যে তোমাকে কোথায় গিয়ে প্রশ্ন করা উচিত। তুমি কুকিং বলে দিলে, কিন্তু তোমাকে যদি একটা ইজিপশিয়ান রান্নার নাম বলে বললো বলো তো এটা কোথাকার রান্না, তুমি বলতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে একদম বি স্পেসিফিক, একদম স্পেসিফিক। ওকে, থ্যাংক ইউ। ম্যাম, হ্যালো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ম্যাম, বলছি হবি রিলেটেড, মানে অ্যাকচুয়ালি আমি একটু নভেল পড়তে ভালোবাসি, কিন্তু আপনি যেটা বললেন যে রিডিং হ্যাবিটটা বলা মানে রীতিমতো একটা ওপেন এন্ড ছেড়ে দেওয়া হবে। তো আমি এবার ফার্স্ট টাইমে একটু লেখালেখি করি, মানে সেরকম কিছু না, খুবই ছোটখাটো সাধারণ লেখা, মানে বই টই ছাপায়ও নি এখন। তো
সেক্ষেত্রে কি আমি এটা বলতে পারি যে আমি আমার ফ্রি টাইমে টুকটাক লেখালেখি করি, বা আমি যদি এটা বলি তো সেক্ষেত্রে কি মানে আমাকে কি কি কোশ্চেন ফেস মানে করতে হতে পারে? দেখো, বলতে সবই পারো, আমি বলছি না যে আমি তোমাকে বলছি তুমি বলতে পারো না তার মধ্যে যে তুমি বলবে না, এটা কিন্তু নয়। তোমাকে তোমার কমফর্ট লেভেলটা জানতে হবে। আমি প্রথম থেকে একটাই কথা বলে আসছি যে তুমি কিন্তু সব থেকে বেশি নিজেকে তুমি নিজে চেনো, তোমার মা বাবার থেকেও বেশি চেনো কিন্তু তুমি নিজেকে। ঠিক আছে? তুমি জানো যে কোন জায়গাটায় আমি ভালো পারি এবং কোন জায়গাটা আমি সব থেকে আমার স্ট্রেংথ আছে, এবং সেই জায়গাটা যদি আমি তুলে ধরতে পারি তাদের কাছে, তাহলে সেটার মানে আলটিমেট রেজাল্ট আর কি, মানে তুমি, আমি বলবো সেই জায়গায় একটুখানি টেকনিক্যাল হয়ে যাও। মানে আমি যদি বলো যে হ্যাঁ আমি লেখালেখি করি, বলাটা খুব একটা ভুল নয়, বলতেই পারো। তো সেক্ষেত্রে হয়তো ওনারা কি করবেন বলো তো, তোমাকে জিজ্ঞেস করবেন, ধরো এই যে লেখালেখি করার যে টেকনিকটা, এইগুলোর কিন্তু অনেক রকমের টার্ম আছে। মানে যারা নভেলিস্ট হন বা যারা এই ধরনের লিটারেচারের সঙ্গে যুক্ত ছিলেন, সেক্ষেত্রে কিন্তু ওই লেখালেখির ওপরে অনেক রকমের জার্গনস আছে, সেই জার্গনস গুলো যদি জিজ্ঞেস করে ফেলে, সেগুলো যদি তোমার প্রিপারেশনে না থাকে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, মানে সেটা একটা খুব বাজে ইমপ্রেশন হয়ে যাবে। আমি সবসময় একটাই আচ্ছা ম্যাম, কথা এই বলছি। ধরনের, হ্যাঁ, হ্যাঁ ম্যাম বলুন। বলো। হ্যাঁ, বলছি, হবি যেটাই হোক না কেন, যাই হোক না কেন, হবিটা যে তোমার হবি মানে কি, মানুষ হবিটা কেন রাখে, তার কারণ হচ্ছে আগা পাঁচতলা A to Z ওই হবিটা সম্পর্কে সে সবকিছু জানে। মানে তাকে যেখান থেকে জিজ্ঞেস করা হোক, সেই হবি সম্পর্কে এতটাই প্যাশনেট হয় যে তাকে তুমি যাই জিজ্ঞেস করো কিছু না কিছু বলে দিতে পারে। এটা হচ্ছে হবি, মেনলি মানুষের এটাই হবি হয়ে থাকে। তো এবার তোমার হবিটা কতটা তোমার কাছে, ক্লোজ টু ইওর হার্ট, সেটা তোমাকে পর্যবেক্ষণ করতে হবে। এবং বলতেই পারো, কোনো অসুবিধা নেই, তুমি লেখালেখি করছো, তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে তুমি কি লিখছো। এবার যদি তুমি বলো যে আমি কবিতা লিখি, তাহলে তোমার কোনো কবিতা হয়তো রিসাইট করতে বলে দিতে পারে, বা তোমাকে জিজ্ঞেস করতে পারে হু ইজ ইউর বেস্ট অথার আর হু ইজ ইউর বেস্ট পোয়েট। সেবার ধরো তুমি কোনো একটা পোয়েটের নাম বললে, বা তার সম্পর্কিত কোনো বইয়ের নাম জিজ্ঞেস করতে করতে পারে, এবং সেই বইটার কোনো একটা পোয়েম তোমাকে জিজ্ঞেস করতে পারে, তো আচ্ছা বলো তো ইনি এটা লিখেছেন, তুমি এটা দুটো লাইন শোনাতে পারবে। এটা কিন্তু জিজ্ঞেস করে। আচ্ছা ম্যাম, ব্যাপারটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি পোয়েট খুব একটা পড়ি না, যেটা আমি ফার্স্টেই বললাম, মানে হুম, পোয়েমস খুব একটা পড়ি না। হুম, তো আমি মেনলি মানে নভেলটাই পড়তে ভালোবাসি ছোট থেকে। হুম, তো হুম। এখন তো মানে বিসিএস এর চাপে খুব একটা পড়া হয় না, রিসেন্ট 3-4 বছর পুরো ডিটেচ হয়ে গেছে। তো তার আগে পড়তাম। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি অন্য কবিতা লিখি বা গদ্য কবিতা বা লিখি, তো সেক্ষেত্রে কি আমাকে এবার মানে ফেভারিট পোয়েট কি জিজ্ঞেস করবে, মানে তাহলে আমাকে আর নতুন করে কবিতার বই না, পড়তে হবে? আমার, এরকম না সরি, করে যে আমি আমার, নভেল পড়ি। হ্যাঁ, আমার কথাটা হচ্ছে যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিলাম যে পোয়েম বা পোয়েট্রি। তুমি যেহেতু প্রোজ লিখছো, তাহলে প্রোজ রিলেটেড কোয়েশ্চেন তোমাকে রেডি করতে হবে যে কোন অথর কি ধরনের বই লিখছেন। ঠিক আছে? মানে প্রোজ রিলেটেড, এবং সেখানে হয়তো জিজ্ঞেস করতে পারে যে তোমার প্রিয় অথরের নাম কি, তার লেখা দুটো বইয়ের নাম বলো, বা ওনারা নিজেদের থেকে জিজ্ঞেস করতে পারে যে এই বইটা বলো তো কে লিখেছে। ওরা কিন্তু পোয়েমে যাবে না। যখনই তুমি বলবে যে তুমি লেখালেখি করো এবং তুমি গদ্য টাইপের বা প্রোজ টাইপের কিছু লিখছো, ওরা কিন্তু প্রোজের মধ্যে ওনারা কিন্তু জিজ্ঞেস করবে, হয়তো দুটো বইয়ের নাম দিয়ে, কোনো প্রোজ দুটো নভেলের নাম দিয়ে দিল, বললো যে বলো তো এটা কে লিখেছে। বা এরকমও দিয়ে দিতে পারে যে কোনো একটা পার্সনের নাম তুলে দিল, বলো তো এই পার্সনটাকে তুমি চেনো। আহ সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করতে পারি এই পার্সনের লেখা কোনো একটা গল্পের নাম বলো বা কোনো একটা বইয়ের নাম বলো। এটা হচ্ছে ব্যাপার। এই ধরনের লাইনটা, মানে লাইন অফ থটটা তোমাকে স্ট্রেট রাখতে হবে। বিটিং অ্যারাউন্ড বুস্ট করবে না, একদম টু দা পয়েন্ট, টার্গেট দ্য ব্লিস পয়েন্ট। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। হুম, থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, আমি বাদল বলছি। হ্যাঁ। বলছিলাম ম্যাম, আমার ওই গার্ডেনিং সম্বন্ধে জানা আছে, কিন্তু দেশীয় পদ্ধতিতে জানা আছে, মানে বিশেষ আর কিছু জানা নেই। হ্যাঁ। মানে কোনো কিছু যে টেকনোলজি ব্যবহার করে যে গার্ডেনিং গুলো যেমন হচ্ছে, সেগুলোর কিছু টার্ম আমার জানা নেই, কিন্তু আমি মানে ফিজিক্যালি আমি জানি কাজগুলো কিভাবে করতে হয়, কিভাবে এই গার্ডেনিং করতে সেটা জানি। এটা কি বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ, কেন বলতে পারো না, একদম বলে দেবে, কেননা তুমি যেটা নিজে করছো সেটাই তোমার হবি। এখানে তোমাকে মাস্টার হতে হবে না কোনো কিছুতে, যে তুমি একেবারে
সব টেকনোলজি ব্যবহার করে বড় মানে ম্যানিওর বানিয়ে, কম্পোস্ট বানিয়ে, নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করে। কোনো দরকার নেই। তো তোমার যেটা হবি সেটাই বলবে। তোমার যদি গার্ডেনিং হবি থাকে তুমি গার্ডেনিংই বলবে। গার্ডেনিং সম্পর্কে একটুখানি জানে, মানে একটু জেনে রাখবে। মানে গার্ডেনিং সম্পর্কে মানে ধরো তোমাকে দুটো ফুলের নাম, বা তুমি ধরো কোনো গাছ, যে গাছটা লাগিয়েছো সেই গাছটার বিশেষত্ব কি, এবার সেই যে গাছ তোমার প্রিয়, হয়তো কোনো একটা গাছের নাম জিজ্ঞেস করতে পারে, সেই গাছটা থেকে কি কি মানে মেডিসিনাল কোনো যদি মানে কোনো ইয়ে থাকে, যদি অ্যাডভান্টেজ থাকে, বা ধরো নতুন কোনো ফুলের গাছ, এই জিনিসগুলো মানে গার্ডেনিং খুব একটা সেফেস্ট অপশন। মানে তুমি বলতেই পারো, কোনো অসুবিধা নেই, গার্ডেনিং ইজ ভেরি সেফ অপশন। বলছিলাম এই ফুলের গাছ সম্বন্ধে আমার জানা নেই, কিন্তু আমার অ্যাকচুয়ালি বাড়িটা পুরুলিয়াতে। তো সেই ক্ষেত্রে আমি ওই বেশি গাছ গাছ সম্বন্ধে আমি জানি, ঠিক আছে, দেশি যে গাছগুলো রয়েছে সেই সম্বন্ধে বেশি জানি ভাই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি গার্ডেনিং বলতেই পারো, কোনো অসুবিধা নেই। না, সেই ক্ষেত্রে কি বলবে যে বড় গাছটাকে তুমি কিভাবে গার্ডেনিং বলছো? না না না, সেরকম কিছু জিজ্ঞেস করবে না। না, তোমাকে তো তোমার হবি সম্পর্কে জিজ্ঞেস করবে, এবং তুমি যখন বলবে তখন তোমাকে হয়তো জিজ্ঞেস করবে যে তোমার বাগানে কি কি গাছ আছে। দেখো, আমি তো ইন্টারভিউয়ার নই। আমি তোমাকে জাস্ট একটা প্রবাবল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, একটা পিকচার দেওয়ার চেষ্টা করছি। তুমি যাতে নিজেকে একটু রেডি করতে পারো, এই কয়েকদিনে তুমি একটু নিজেকে রেডি করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। আর কেউ? ম্যাম বলছি, প্রিভিয়াস ইন্টারভিউ যদি কোনো মানে নেগেটিভ অ্যাসপেক্ট থাকে, ধরুন এই বোর্ডই নিয়েছে প্রিভিয়াস কোনো ইন্টারভিউ, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, তো ওখানে ধরুন আমার কোনো নেগেটিভ ইমপ্রেশন হয়ে গেছে এবং তারা আমাকে চিনতে পেরেছে, আমাকে মনে রেখেছেন, সেটা কি আমাকে কোনোভাবে এখানে ইনফ্লুয়েন্স করতে পারে? না, একেবারেই না। আমার 2017-র ইন্টারভিউ খুব খারাপ হয়েছিল। মানে আমার বিভৎস বাজে, একদম ডিভাস্টেটেড অবস্থা হয়ে গেছিল আমার। মানে আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না, উল্টে আমাকে চেয়ারম্যান স্যার খুব খুব বকেছিলেন আমাকে। কিন্তু না, কিচ্ছু হবে না। তুমি শুধু নিজেকে একটু মডিফাই করো। তুমি শুধু একটু রিকল করবে যে তোমার পাস্ট ইন্টারভিউটা কি ছিল, সেই সময় তোমার আনসারের চয়েস অফ ওয়ার্ড কি ছিল, তুমি কিভাবে আনসারটা দিয়েছো। সেই প্রশ্নটাই যদি আবার এখন করা হয়, তুমি সেই উত্তরটাকে কিভাবে দেবে, এইটাকে মডিফাই করে ফেলো। মানে যদি সেম বোর্ড থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, না? কোনো অসুবিধা নেই। আর কেউ? হ্যালো ম্যাম, হ্যাঁ। বলছি যে যে চয়েস লিস্ট থাকে, এবার সেক্ষেত্রে তো আমি ঠিক করেছি আমি এসিটিও কে ফার্স্ট চয়েস রাখবো, জয়েন্ট ভিডিওকে আমি পরে রাখবো, কারণ জয়েন্ট ভিডিও হলে আমি শুনেছি পড়াশোনা করার স্কোপ থাকে না। তো সেটাকে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এক্সিকিউটিভ কে রাখছো না এসিটিও বা সিডিপিও এই জিনিসগুলোকে আগে রাখছো, এটাকে কিভাবে আনসার দেওয়া যেতে পারে যদি একটু বুঝিয়ে বলে দেন খুব ভালো হয়। হ্যাঁ, যখনই তুমি এসিটিও কে ফার্স্ট প্রেফারেন্সে রাখছো, তখনই তোমাকে বলতে হবে যে এসিটিওটা কেন। তার মানে তোমাকে অবভিয়াসলি তুমি বলবে যে আমার ট্যাক্স সিস্টেমটার প্রতি ইন্টারেস্ট আছে, আমি ট্যাক্সের প্রসেস গুলোকে আমি ফলো আপ রাখি, আমার মানে এই ধরনের জিনিসগুলো, মানে ইকোনমিক্স এর এই ট্যাক্সের স্ট্রাকচার গুলো আমার মানে আদৌ করেই আমার একটা ইন্টারেস্ট এরিয়া ছিল। তো সেক্ষেত্রে তোমাকে এর আনসার গুলো আগে থেকে রেডি করে রাখতে হবে। যেটা আমি এক্ষুনি বললাম যে এসিটিও মানে হচ্ছে তোমাকে সার্ভিসটা সম্পর্কে জানতে হবে। সেখানে তুমি যখন ইন্ডাক্টেড হবে তখন তোমাকে কি ধরনের কাজ করতে হবে, তোমার জব রোলটা কি হবে, সেটা সম্পর্কে জেনে রাখবে। আর হচ্ছে যে ট্যাক্স স্ট্রাকচার এবং ট্যাক্স রিলেটেড যত রকমের জিনিসপত্র আমাদের এখন চলছে, বিশেষ করে জিএসটি ভেরি মাচ ইম্পর্টেন্ট হয়ে যাবে তোমার জন্য। তুমি জিএসটি থেকে ওরা প্রশ্ন করে ফেলতে পারে, কেননা জিএসটির মানে ইভলিউশন, মানে কবে থেকে শুরু হয়েছে এবং এখনো অব্দি জিএসটি তে কি ধরনের ইভলিউশন হয়েছে, মানে কতগুলো ট্যাক্সের স্ল্যাব ওরা রেখেছে, তোমার জিএসটি কাউন্সিল কি, জিএসটিএন কি, জিএসটিএন এর মেন অবজেক্টিভ কি ছিল, জিএসটি কাকে বলে, কোন ট্যাক্স গুলোকে জিএসটির মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে, কোনগুলোকে বাইরে রাখা হয়েছে। তো এই ধরনের জিনিসগুলো আর ট্যাক্সের একটু ডেফিনেশন গুলো তোমাকে একটু করে রাখতে হবে। ওকে ওকে। মানে মেন কথা হচ্ছে তোমার যেটা ফার্স্ট প্রেফারেন্স থাকবে, মানে প্রথম 3টে প্রেফারেন্স, ঠিক আছে, প্রথম 3টে প্রেফারেন্স কে একদম A to Z চেষ্টা করবে যে ওটাকে প্রিপারেশন করে যাওয়ার, যাতে করে যে কোনো রকমের প্রশ্ন, দেখো সবকিছুই না মানে ওই যে বললাম যে অগন্তি প্রশ্ন হতে পারে, অগন্তি টপিক হতে পারে, কিন্তু তোমাকে ভেবে নিতে হবে যে তুমি কিভাবে আনসার দেবে, যাতে করে তোমার প্রশ্নগুলো নেক্সট প্রশ্নটার উত্তর তুমি রেডি করে অলরেডি রেখে দিচ্ছ।
তোমাকে সেইভাবেই করতে হবে। তো প্রথম 2-3টে চয়েস শিটে যেটা দেবে তুমি না, তো সেই 3টের জন্য তুমি প্রিপারেশন নিয়ে রাখবে, প্রশ্নগুলো তৈরি করে রাখবে। তোমার যখন নিশ্চয়ই সেকেন্ড প্রেফারেন্স পিডিওই থাকবে আমার যতদূর মনে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি পিডিও তোমার সেকেন্ড প্রেফারেন্স থাকে, তাহলে তোমাকে কিন্তু পঞ্চায়েত ডেভেলপমেন্ট সম্পর্কে একদম A to Z জেনে রাখতে হবে। কটা টিয়ার আছে, কোথায় এক্সিকিউটিভের লেভেল, কোথায় এক্সিকিউটিভের কাজ কি, সেখানে এক্সটেনশন অফিসারদের কাজ কি থাকে, কারা রিপ্রেজেন্টেটিভ, কারা ভোট দিতে পারে, কারা ভোট দিয়ে মেম্বার হয়, মেম্বারশিপ কিভাবে পাওয়া যায়, এই জিনিসগুলো একদম থরলি রেডি করে রাখবে। ওকে হ্যালো। হ্যাঁ। হ্যাঁ ma'am। হ্যাঁ ধরুন আমি ধরুন আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কিসের জন্য মানে সিভিল সার্ভেন্ট হতে চাও। ধরুন আমি বললাম যে অবভিয়াসলি একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স এ সমস্ত থাকবেই। লাস্ট টাইমে ধরুন যদি অ্যাড করি যে মানুষের জন্য কাজ করতে যাই মানে গ্রাউন্ড লেভেল, তারপরেও ধরুন আমি মানে আমি যতদূর শুনেছি জয়েন্ট ভিডিও বা আরো এগুলোতে কাজের চাপ একটু বেশিই থাকে। ধরুন আমি ইন কেস আমি জয়েন্ট ভিডিও পরের অপশনে দিলাম, তো সেই ক্ষেত্রে ধরুন মানে দুটো একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল। সেই ক্ষেত্রে আমি এই অ্যান্সারটা কি দিতে পারি যে আমি মানে যেহেতু এবি এর জন্য প্রিপেয়ার করছি, তাই জন্য আমি এই মুহূর্তে জয়েন্ট ভিডিওর নেক্সট প্রেফারেন্সে রাখছি, মানে এটার জন্য কিছু নেগেটিভ ইমপ্যাক্ট করতে পারে? না, তুমি নিজে থেকে কেন বলবে যে আমি এবি আমার ফার্স্ট প্রেফারেন্স মানে প্রেফারেন্স ছিল, আমি ওই জন্য জয়েন্ট বিডি দিচ্ছি? এটা কখনোই বলবে না, এটা বলা একেবারে উচিত নয়। তুমি কেন নিজে থেকে তুমি ওই প্রসঙ্গগুলো টেনে আনবে? তোমার উত্তর হবে তুমি কেন সার্ভিসটাকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছো, পিডিও কে কেন ফার্স্ট প্রেফারেন্স দিয়েছো, কেন দিচ্ছ না, এইটার আশেপাশে উত্তরটা ঘোরাঘুরি করবে। এ বি তে একদমই যাবে না, কেননা এ বি তোমাদের এখন নেই। তোমাদের যদি জিজ্ঞেস করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজে থেকে কখনো বলবে না যে আমার টার্গেট এ বি ছিল, সেই জন্য আমি সিটাকে ভিডিও মানে পিডিও কে আমি ফার্স্ট প্রেফারেন্স রাখছি। এইসব এগুলো বলবে না। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে জব প্রমোশনটা ভালো আছে, আহ ভালো ইয়ে রয়েছে, ওয়ার্ক কালচারটাও ঠিক আছে, তো সে এই মানে এই কালচারটাই আমার বেশি ভালো লাগে, এই জিনিসগুলো সম্পর্কে আমার একটু জানতে ইচ্ছে করছে, মানে এইভাবেই আমি কাজ করতে চাইছি, তো সেই জন্য আমি এটাকে ফার্স্ট প্রেফারেন্স রেখেছি। ওকে ম্যাম। আর কেউ? আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ ম্যাডাম, বলছি হ্যাঁ বলো। যে ডিস্ট্রিক্ট মানে যে ডিস্ট্রিক্টে আমি সার্ভিস করি ওই ডিস্ট্রিক্ট সম্পর্কে কি ডিটেলসে জানতে হবে? একদম একদম, শুধু ডিস্ট্রিক্ট নয়, তোমার নেটিভ প্লেস, তোমার গ্রাম, তোমার ব্লক, তোমার পঞ্চায়েত, তোমার স্টেট, একদম মানে পা থেকে মাথা অব্দি পুরো জানতে হবে। সেটা তোমরা যখন এই তোমরা যখন সেশন গুলো ক্লাস গুলো করবে, তখন তোমরা জানতে পেরে যাবে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলছি যে ম্যাম আমি 2013-তে গ্রাজুয়েশন পাস করেছিলাম, তো তারপর থেকে অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আলটিমেটলি এবারে ইন্টারভিউটা পেয়েছি, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এতদিন কি করছো, সে অর্থে তো কিছুই করি না। তো এই কোশ্চেনটা কিভাবে আমি ডিল করবো এটা বুঝে উঠতে পারছি না। মানে তুমি বলেন একটু কিছুই ভালো করো হবে। না? আমি টিউশন মানে পড়াই শুধু, আর তেমন কিছুই হয় না। তো ওটাই বলবে। আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি চাকরি ছাড়ার পরে আমি মানে এতদিন ধরে, আমি তো অনেক বছর ধরে আমি প্রিপারেশন করার পরে আমি পেয়েছি, তো আমাকে এটাই জিজ্ঞেস করেছিল যে অ্যাট প্রেজেন্ট তাহলে তুমি কি করছো, তুমি তো চাকরি ছেড়ে দিয়েছো, তাহলে এখন অ্যাট প্রেজেন্ট কি করছো? তো সেক্ষেত্রে আমি বলেছি যে আমি টিউশন পড়াচ্ছি, আমি ইকোনমিক্স পড়াই, আমি আইসিএসসি বোর্ড পড়াচ্ছি। ওরা বেসিক্যালি দেখতে চায় যে ক্যান্ডিডেট যেন কোনো না কোনো অ্যাক্টিভিটির সঙ্গে মানে যুক্ত থাকে, মানে আইডল ক্যান্ডিডেটকে ওরা কখনোই নিতে চায় না। তুমি যদি আইডল বসে থাকো, সেটা যদি তুমি বলে দাও যে না আমি কিছুই করছি না, তাহলে কিন্তু ওরা কখনোই অ্যাকসেপ্ট করবে না এটাকে। ওরা সবসময় চায় যে একজন ক্যান্ডিডেট যে সবসময় অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে। তো এইটা তুমি মেনশন করবে, তুমি টিউশন করতে কি হয়েছে, কোনো খারাপ কিছু নেই তো, তুমি তো ভালো কাজ করছো, তাতে খারাপ কি আছে? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আর কেউ? আচ্ছা ম্যাম, আমাদের যখন মানে আমরা কথা বলি তো ন্যাচারালি আমরা বাংলা ইংলিশ মিক্সড করে ফেলি। এবার ওনারা কিছু কোশ্চেন বাংলাতে বললেন, তখন মানে আমি অর্ধেক বাংলা বা কিছুটা ইংলিশ হয়ে গেল, সেক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে? মানে ন্যাচারালি যেটা
এক্ষেত্রে আমি বলবো যে তুমি একটু অ্যালার্ট থাকবে যখন ইন্টারভিউ হয়। এই ডিটেল গুলো ওনারা করেন। ধরো তোমার সাথে বাংলায় কথা বলছে, বাংলায় কথা বলতে বলতে হঠাৎ করে একটা ইংলিশে প্রশ্ন করে ফেলবে, সেক্ষেত্রে তোমার উত্তরটা কিন্তু ইংলিশে হবে। হঠাৎ ধরো তোমার সাথে ইংলিশে কথা বলছে, বলতে বলতে হঠাৎ করে একটা বাংলায় প্রশ্ন করে ফেলবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু পুরোটা বাংলায় উত্তর দিতে হবে। আর যেটা তুমি বলছো যে উত্তর দেওয়ার সময় যে আমরা বাংলা, পুরো বাংলা শুদ্ধ বাংলায় কথা বলি না, আমরা একটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেটাতে হ্যাঁ আমরা হ্যাঁ বেশিরভাগ হ্যাঁ, হ্যাঁ বেশিরভাগ ইংলিশ ওয়ার্ড ইউজ করি, যেমন আমাদের চেয়ার ইউজ হ্যাঁ করি, টেবিল টেবিল ইউজ করছি, লাইট ইউজ করছি। আমরা কখনো বাতি বলি না, বাতি জ্বালাচ্ছি, বাতি বোঝাচ্ছি, সেটা আমরা বলি না। বা কেদারাতে বসছি, কেদারা থেকে উঠছি, এগুলো আমরা বলি না। নর্মাল, এটা একেবারে কলোকিয়াল, মানে কোনো শুদ্ধ বাংলাতে বলতে হবে। মানে ম্যান্ডেশন বলতে আর ধরুন ম্যাম এমনি একটা দুটো মানে সেন্টেন্স যখন ইংলিশে হয়ে যায়, মানে বলতে বলতে মানে আনঅ্যাওয়ার হয়ে যায়। চেষ্টা করবে ওটা যেন একটু না হয়, কেননা বাংলাতে উনি জিজ্ঞেস করেছেন, তো চেষ্টা করবে বাংলাতে। এমনি ওয়ার্ড গুলো ইংলিশে আসতে পারে, বাট হঠাৎ করে একটা সেন্টেন্স তুমি ইংলিশে বলে ফেলছো। হ্যাঁ, যদি ইনকেস তোমাকে সেই সময় যদি কোনো পার্সোনালিটির কোটেশন বলতে হয়, কোনো কোট করতে চাইছো, হ্যাঁ, যে একজন ব্যক্তি, ধরো তোমার ব্যর্থ জীবন নিয়ে ওনারা কোনো কথা জিজ্ঞেস করেছেন, যে তুমি এত বছর ধরে বেকার বসে রয়েছো, কিছুই তো পেলে না, তুমি তাহলে তোমার জীবনটা ব্যর্থ হলো, ব্যর্থ করেছো, মানে তোমার জীবনটা তুমি কি বলবো, লস করেছো, টাইম লস করেছো, টাইম স্পেন্ড করে তুমি মানে তোমার ওয়েস্ট করেছো টাইম। তো সেক্ষেত্রে ধরো তুমি তোমার সেখানে ধরো কোনো একটা বা ব্যক্তি রয়েছেন যার কোনো লাইফ স্টোরি আছে, তিনি ধরো একটা কোনো ভালো লাইন বলে গেছে যে কারোর সাকসেসের কোনো নির্দিষ্ট টাইম থাকে না, সেটা যদি কোনো ইংলিশে করতে থাকে, সেটা তুমি অবশ্যই করতে পারো, এটা কোনো ভুল নেই এতে। কিন্তু চেষ্টা করবে যদি বাংলায় জিজ্ঞেস করে বাংলা করবে, আর ইংলিশে জিজ্ঞেস করবে না। আচ্ছা ম্যাম, একটা আমাকে একটু আনইজি কোশ্চেন করেছিল যে তুমি যদি, আমি আইডিও ইন্টারভিউর কথা বলছি, লাস্ট ইন্টারভিউ আইডিও দিয়েছিলাম, তো আমাকে বলা হয়েছিল যে তুমি যদি আইডিও পেয়ে যাও, ভবিষ্যতে কি তুমি ডব্লিউবিসিএস এর জন্য পড়বে? তাহলে তোমাকে আইডিও নিয়ে আমাদের তো একটা পোস্ট নষ্ট নষ্ট হবে, বা তুমি কি অন্য কোনো পরীক্ষা দিচ্ছ? এই কোশ্চেনটা কিন্তু আমাকে করা হয়েছিল, যে তুমি যদি ক্লার্কশিপ দাও, ধরো তুমি ক্লার্কশিপ পেয়ে গেলে, পরবর্তীকালে তুমি আবার ডব্লিউবিসিএস হবে, তো তোমার তো, তুমি তো একজন একটা ছেলের জায়গাটা তুমি নিয়ে নিলে, তখন কি করা যেতে পারে এইসব কোশ্চেন? দেখো, এখন তুমি দিচ্ছ ডাব্লিউবিসিএস, তো এই ক্ষেত্রে তোমাকে তো এসব জিজ্ঞেস করবে না। হ্যাঁ, আইডিও তো যখন জিজ্ঞেস করেছিল তখন সেটা একটা কোশ্চেন ছিল, সেটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করেছিলে আমি জানি না। কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য একটু আগে আরেকজন জিজ্ঞেস করছিলেন যে সিডি তে আমি অ্যাপ্লাই করেছি, তাহলে তো এবি তে তো আমার যাওয়ার স্বপ্নটা রয়েছে। অবশ্যই রয়েছে, মানুষ তো সবসময় ইমপ্রুভমেন্টের জন্যই, অ্যাচিভমেন্টটা তো আরো বড়, স্বপ্নটা আরো বড় রাখে। তো বড় স্বপ্নকে স্বপ্ন পূরণের জন্য হাতছানি দেওয়া বা মানে সেই হাতছানিতে সাড়া দেওয়াটা, সেটা তো অপরাধ কিছু নয়। সেটা করা যেতেই পারে, কিন্তু আইডিও বা ক্লার্কশিপের ওটা প্রসঙ্গটা একেবারেই আলাদা। ওটা এখানে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে একটু আলাদা। এখানে তুমি একটু অন্যভাবে বলবে, যে এই জব প্রোফাইলের কথা বলবে, ভালো জব প্রোফাইল আছে, ভালো কাজ, ওয়ার্ক কালচারটা ভালো আছে, আমি একটু এই ধরনের কাজ করতে পছন্দ করি, এই ধরনের কথাগুলো একটু বলবে। এছাড়া ওকে। ম্যাম এরকম বলতে পারে তাহলে তোমাকে গ্রুপ সি তে নিয়ে আমরা একটা পোস্ট নষ্ট করব কেন, মানে কাউন্টারে। করতেই পারে, সেটা তো তোমাকে হ্যান্ডেল করতে হবে, যে তুমি কি ওটার উত্তরটা তোমাকে রেডি করে রাখতেই হবে। তো সেটা আমার যেটা প্রশ্ন, মানে আমার যেটা উত্তর হবে, সেটা হয়তো তোমার উত্তর নাও হতে পারে। তবে হ্যাঁ, যখন তোমরা এই ক্লাসগুলো করবে, মানে একাডেমিক অ্যাসোসিয়েশনে যখন ক্লাসগুলো করবে, তখন দেখবে অনেক রকমের পার্সপেক্টিভ তোমাদেরকে দেবে, এবং এই ধরনের প্রশ্নগুলো আসলে কি ধরনের উত্তর হওয়া উচিত, সেটা কিন্তু স্যারেরা তোমাদের একটা আইডিয়া দেবে। এবং আমি সবসময় বলেছি যে, আমি প্রথম থেকে বলে আসছি যে আমার আনসার দ্যাট দ্যাট মাইট নট নেসেসারি যে তোমার আনসার হবে, বা স্যার যেটা বলে দেবেন সেটাই তোমার আনসার হবে, মানে তোমারই ওটাই রামায়ণ, ওটাই মহাভারত, ওটাই বাইবেল, এটা কিন্তু নাও হতে পারে। তোমার সিচুয়েশন আলাদা, আমার সিচুয়েশন আলাদা, স্যারের সিচুয়েশন আলাদা। তো তোমাকে জাস্ট একটা গাইডেন্স দেওয়া হচ্ছে, তোমাকে আইডিয়া দেওয়া হচ্ছে, এবার তুমি সেটাকে একটু মডিফাই করে নিজের মতন করে একটু ভালো ল্যাঙ্গুয়েজে, একটু চয়েস অফ ওয়ার্ডস, মানে তোমার একটুখানি ভালো ভালো কথাবার্তা বলে একটুখানি ম্যানেজ করে দেবে। হ্যালো। ম্যাম আমার নেটটা একটুখানি প্রবলেম করছিল, সরি ম্যাম। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি শুনতে পেরেছো তো পুরোটা? হ্যাঁ ম্যাম লাস্টের দিকে কিছু শুনতে পাইনি। তুমি মানে কত আমি অব্দি আপনি শুনেছো বলো? মানে মানে কি
হ্যাঁ ম্যাম, ওই যে মানে ওটার কাউন্টারে কি উত্তর দেওয়া যেতে পারে? হ্যাঁ, আমি সেটাই মানে ওই বলছি যে যে আম- আমি তোমাকে উত্তরটা বলে দিলে যে সেটাই তোমার উত্তর হবে সেটা কিন্তু নয়। আর এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু ক্লাস হবে, মানে একাডেমিকে এই প্রশ্নগুলো নিয়ে ক্লাস হয়, মানে মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে, বা এই যে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছি স্যারের সাথে, এরকম আরো অনেকেই আছেন যারা স্যারের সঙ্গে প্রচুর প্রশ্ন শেয়ার করেছেন, এবং তাদের এক্সপিরিয়েন্স থেকে তোমরা অটোমেটিক একটা আইডিয়া জেনারেট করে নিতে পারবে যে তোমাদের আনসার গুলো কি হবে। কেননা আমার আনসার তোমার আনসার হবে না, স্যারের আনসার তোমার আনসার হবে না। তুমি যে সিচুয়েশনে রয়েছো তোমার লাইফটা হয়তো অন্যরকম, তুমি যদি সেইটাকে ইনকর্পোরেট করতে পারো তোমার আনসারের মধ্যে, তাহলে সেটা তোমার জেনুইন আনসার, তোমার নিজের আনসার হবে। তবে কি হ্যাঁ, আইডিয়াটা তুমি পেয়ে যাবে, তুমি ক্লাসগুলো করতে থাকো, ইন্টারভিউ গুলো দেখতে থাকো, মক ইন্টারভিউ গুলো দেখতে থাকো, আর যতগুলো সেশন এখানে হবে সবার প্রশ্নগুলো সবাই বলবে যখন তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আই থিঙ্ক ইউ উইল গেট অ্যান ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া ফ্রম দ্যাট। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যালো, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 27 তারিখ থেকে মেন্স হওয়ার কথা, তো ওই সময় কি কোনো মানে ইন্টারভিউ ফেলতে পারে বা এরকম কিছু হতে পারে? হ্যাঁ, হতেই পারে। 2017 যে ইন্টারভিউটা হয়েছিল, মানে 2018-তে দিয়েছিলাম, তখন আমাদের অনেকেরই ইন্টারভিউ আর মেনের পরীক্ষার ডেট ক্ল্যাশ হয়েছিল। তো সেক্ষেত্রে পিএসসি কে একটা মেল করতে হয়, এবং সেই অনুযায়ী পিএসসি ডেট চেঞ্জ করে দেয়, ইন্টারভিউ ডেটটা চেঞ্জ করে দেয়। যদি ওরা মেনটাকে মানে ওরা যদি ফিক্স করে দেয় মেনের ডেটটা, তাহলে তোমার ইন্টারভিউ ডেটটাকে ওরা রিশিডিউল করে দেয়। ওকে। আর কেউ? আর কি কারো কোশ্চেন আছে ম্যামের সাথে, আমরা শেষ করতে পারি এটা? থ্যাংক ইউ ম্যাম, এতক্ষণ সময় দেওয়ার জন্য।